আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম জি, আসসালাম স্যার, ভালো আলহামদুলিল্লাহ আছেন? ভালো। আপনারা কেমন ওয়ালাইকুম আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার, সবাই ভালো আছে। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছি। जी सर। আপনাদের পূর্বের থেকে অ্যাটেন্ডেন্স না, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার টেন্ডেন্সি কমে যাচ্ছে। কেন সেটা? লাস্ট ক্লাসের যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেটা মাত্র আপনারা 12 জন না 13 জন করেছেন। তার মানে অর্ধেকও আপনারা করেননি। অ্যাসাইনমেন্ট যদি ঠিক মতো না পাওয়া যায়, আহ, আপনারা কিন্তু অফিসিয়াল কিছু অফার আছে যেগুলো আমাদের অন্যান্য ব্যাচে চলতেছে, এগুলো থেকে কিন্তু বঞ্চিত হবেন। ঠিক আছে, আমি ডিরেক্টলি মনে করে দিব যারা অ্যাসাইনমেন্ট দেয় না তাদেরকে যেন কোনো রকমের ফেসিলিটি দেওয়া না হয়। আর অ্যাসাইনমেন্টের ইয়া যদি স্যার কমতে দুইটা থাকে। করতে পারিনি কারণ আমার তো মিড এক্সাম চলতেছে তো আমি আজকালকের মধ্যে দিয়ে দেবো সবগুলো। জি আচ্ছা, আমি এই ব্যাপারে কাউকে ইয়া করি না। আপনাদের পরীক্ষা থাকলে অবশ্যই আগে পড়াশোনা, তারপরে হচ্ছে অন্য কিছু। সবার আগে, জীবনে সবার আগে প্রায়োরিটি দিবেন পড়াশোনাকে। একটা নির্দিষ্ট পরিমাণ একটা পড়া মানে একটা জ্ঞান আপনাদের অবশ্যই দরকার। ঠিক আছে, জীবনে বহু অংশ পড়ে আছে যেখানে আপনি হয়তো কামাই করতে পারবেন একটা সময়, কিন্তু পড়াশোনার যে সময় সেটা আর ফিরে পাবেন না। সো আমরা যে যেখানে আছি না কেন, অন্তত একটা হায়ার ডিগ্রি আমরা যেন ঠিকঠাক মতো অর্জন করি সেই দিকে লক্ষ্য রাখবো। তারপর হচ্ছে পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের দিকে কিছুটা সময় দিব। আহ, হাটে বাজারে বা সোশ্যাল মিডিয়াতে এগুলোতে সময় কম দিয়ে বা সময় কমিয়ে আমরা স্কিল ডেভেলপমেন্টের দিকে সময় দেবো। এগুলো ভবিষ্যতে আপনাকে অনেক বেনিফিট এনে দিবে। ভবিষ্যতে আপনাকে হয়তো আপনি কিছু সাইড কিছু করতে চাইলে, মানে যে একটা জবের পাশাপাশি যদি কোনো সাইড ইনকাম করতে চান, তাহলে সেক্ষেত্রে এই স্কিলগুলো আপনাকে অনেক হেল্প করবে। সো জীবনকে নিয়ে ভাববেন, নিজেকে নিয়ে ভাববেন সবসময়। তো আপনারা যদি অ্যাসাইনমেন্টের নমুনা যদি এরকম কমতে থাকে, আপনাদের কিন্তু লাইভ প্রজেক্ট দেখাবো না। ক্লাসে বেসিক দেখাই শেষ করে দিব, দিয়ে বাকিটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ক্লাসে কোনো প্রজেক্ট করাবো না। ঠিক আছে, সামনে এতদিন পর্যন্ত লাস্ট ক্লাস পর্যন্ত আপনাদের বলেছি HTML এর লাস্ট ক্লাস, আজকে থেকে শুরু হবে আমাদের CSS। তো মনে রাখবেন, আজকাল থেকেই আমরা লাইভ প্রজেক্টে প্রত্যেক দিন একটা করে টপিক কভার করব এবং সেই টপিকের উপরে একটা লাইভ প্রজেক্ট করার চেষ্টা করব। এই ছোট ছোট প্রজেক্টগুলো করে করেই সামনে আগাবো। দেখবেন পরবর্তীতে পুরো একটা ওয়েবসাইট করতে কোনো সমস্যা হবে না, ইজিলি করে ফেলবেন। স্যার লাইভ প্রজেক্টটা কি? লাইভ প্রজেক্ট বলতে বোঝাচ্ছি, গুগলে যাব, যে মনে করেন আজকে কন্ট্যাক্ট ফর্ম করতে যাচ্ছি, যে কোনো একটা কন্ট্যাক্ট ফর্ম ধরবো, ওটাকে ক্লোন করা শুরু করব। তারপর হচ্ছে টিম মেম্বার সেকশন একটা দেখবো, ওটাকে টিম মেম্বার সেকশনটাকে ক্লোন করা শুরু করে দিব। তারপর হচ্ছে প্রাইজিং সেকশন দেখবো, প্রাইজিং সেকশন ক্লোন করা শুরু করব। তো এরকম যেগুলো আমাদের ওয়েবসাইটে থাকে, যে সেকশনগুলো আমরা দেখতে পাই, তো এগুলোকে লাইভ প্রজেক্ট বলছি। তাছাড়া আস্তে আস্তে পরবর্তীতে মার্কেট প্লেসে যে ধরনের কাজগুলো চলে সেই ধরনের কাজগুলো আপনাদের করানোর চেষ্টা করব। সো এগুলো সব কিছু ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের উপরে, আপনাদের অ্যাক্টিভিটির উপরে। অ্যাক্টিভিটি ভালো থাকলে এই জিনিসগুলো পাবেন, আদারওয়াইজ এগুলো কিন্তু কোনোটাই ক্লাসে করাবে না। স্যার আমরা তো অনেকে করি, আমরা একজন আরেকজনকে ইন্সপায়ার করবেন কাজ জমা দেওয়ার জন্য। স্যার লাইনে থাকে না, কথা তো বলাই যায় না। আপনারা যারা কাজ জমা দেন, জি স্যার। এইখানে যারা কাজ জমা দেন, আপনারা একে অন্যকে ইন্সপায়ার করবেন। আমি এখানে দেখি না যে কেউ কারো প্রজেক্ট দেখতে, কেউ কারো প্রজেক্টে একটা লাইক দিতে, অথচ ঠিকই অন্যদের মানে ফেসবুকে বসে অন্যের টাইম লাইনে গিয়ে আমরা অন্যের পোস্টে লাইক দিতে পারি।
স্যার আমি কিন্তু নিজেদের প্রায় সবারটাই দিয়েছি, আবার লাইকও দিই। আমি কোনো ব্যক্তিগত কাউকে বলছি না, আমি সবার উদ্দেশ্যে বলছি যে স্যার, আমরা চেষ্টা করব আমাদের নিজেদের টিমমেটদের আমরা কি করব, একে অন্যকে ইন্সপায়ার করব। সো এই বিষয়গুলো আমরা দেখব, তাহলে দেখবেন যে একে অন্যের মধ্যে একটা কম্পিটিশন চলে আসবে, একজন আরেকজনের থেকে ভালো কাজ দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। ভাই আমি নেক্সট ওকে, জাস্ট ক্লাস দেখতে থাকেন। সো আমরা যথারীতি যে কাজগুলো আমরা সবসময় করি সেই কাজগুলোই করে ফেলছি। সেটা হচ্ছে ইন্ডেক্স, HTML, তারপর হচ্ছে এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব ইমেজেস নামে, যেখানে আমরা আমাদের ইমেজগুলোকে হয়তো রাখবো। সো এই পুরো প্রজেক্টটাকে আমরা আমাদের এডিটর দিয়ে ওপেন করে নিলাম। সো ফাইলটা চেক করে নিচ্ছি। ঠিক আছে, ওকে, দিস ইজ H1 ট্যাগ। ওকে, আজকে থেকে নতুন একটা অ্যাট্রিবিউট শিখবো, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের ভিতরে এই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা মূলত কি করব, সেই সিএসএস এর কাজগুলো করব। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা স্ট্রাকচারের কাজগুলো করেছি। একটা HTML এ কোনটা কি জিনিস, মানে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে কোনটা কি জিনিস, জাস্ট কোনটাকে কোন ট্যাগ দিয়ে ভিজিবল করতে হয় সেগুলো এতদিন শেখার চেষ্টা করেছি। লাইক আমি যদি বলি এটা একটা ইমেজ, আইএমজি ট্যাগ দিয়ে আনতে হবে, এটাও একটা ইমেজ, আইএমজি ট্যাগ দিয়ে আনতে হবে, এটাকে H1 ট্যাগে লিখতে হবে, এটাকে পি ট্যাগে লিখতে হবে, এটাকে অ্যাঙ্কর ট্যাগে লিখতে হবে। তো এটা হচ্ছে আমাদের একটা ইনপুট ফিল্ড। তারপর এগুলো হচ্ছে একটা লিস্ট, ঠিক আছে। তারপর এটাকে, এই দাগটাকে আমরা বলছি HR, এটাকে আমরা বলছি HR। তো এই এই যে ব্যাপারগুলো, তো এটাকে আমরা বলছি ভিডিও, এটা আইফ্রেম দিয়ে আনা হয়েছে, ঠিক আছে। তো আমরা এতদিন পর্যন্ত HTML এ কিভাবে করে এই এলিমেন্টগুলো আনতে হয় সেই জিনিসগুলো দেখেছি। এখন থেকে দেখব এই এলিমেন্টগুলো আনলেই হবে না, এই এলিমেন্টগুলোকে এইরকম কালারফুল করতে হবে। তারপর লিস্ট আনলেই হবে না, আমাকে এরকম আইকন লিস্ট আনতে হবে, ঠিক আছে। এখন এই জিনিসগুলো আমরা কিভাবে আনতে পারি, তারপর হচ্ছে যে এরকম একটা ভিডিও আসবে, তার পাশে এরকম একটা আইফ্রেম আসবে, তারপর এরকম একটা বক্স তৈরি করতে হবে, বক্সের নিচে এরকম একটা শ্যাডো থাকবে। তো লটস অফ আই ক্যাচি ডিজাইন আমাদের করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইমেজ থাকবে, ইমেজের চারদিকে এরকম একটা দেখেন সাদা রঙের একটা বর্ডার আছে, তো এরকম আমাকে ডিজাইন করতে হবে। তারপর এরকম একটা স্লাইডার বানাতে হবে। তো এই সমস্ত কাজগুলোই আমরা করব হচ্ছে সিএসএস এ। মনে রাখবেন HTML ও বাইন্ডিংস আছে, CSS ও কি আছে, বাইন্ডিংস আছে। তো HTML দিয়ে আমরা যা যা করতে পারা যায় আমরা তা করব। আবার HTML দিয়ে যেগুলো পারবো না সেগুলো আমরা CSS দিয়ে করব। CSS ও বাইন্ডিংস আছে, নির্দিষ্ট পরিমাণ কাজ করা যাবে, তারপরে হয়তো আর কাজ করা যাবে না। তো সেই যা করা যাবে তা আমরা করবই, বাকি যা করতে পারবো না সেগুলো করার জন্য আরও একটা টুলসের সাহায্য নিব। সেটা হতে পারে জাভাস্ক্রিপ্ট, সেটা হতে পারে jQuery, তাই না। তো এরকম বিভিন্ন চাহিদা অনুযায়ী বিভিন্ন টুলস আমরা ব্যবহার করব। সো আমাদের ফার্স্ট স্টেপ শেষ, HTML শেখা শেষ। এখন থেকে আমরা শিখব CSS। তো CSS এর উপরে লম্বা একটা ক্লাস হবে। মনে রাখবেন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে CSS হলো মাদার একটা টপিক। আপনি যদি CSS এ স্ট্রং হতে পারেন, বস হতে পারেন, পৃথিবীর এমন কোনো ডিজাইন আর আবিষ্কার হবে না যেটা আপনি পারবেন না, ঠিক আছে। যত রকমের অ্যাডভান্স টুলস আসুক না কেন,
সব কিছুর মাদার যে স্ট্রাকচারটা করা হয় বা বেসিক যেটা বলবো সেটা হচ্ছে HTML আর CSS। আপনি সামনে বুস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দেখবেন, সেটাও সম্পূর্ণ CSS দ্বারা তৈরি। তো বুস্ট্র্যাপ কিভাবে কাজ করে না করে এগুলো যখন আমরা বুস্ট্র্যাপের ক্লাস করব তখন আমরা সেটা বুঝবো। তো বুস্ট্র্যাপের ভিতরে দেখবো বিভিন্ন ক্লাসের ব্যবহার, সেই ক্লাসের মধ্যে কি কি আছে সেগুলো সব CSS দিয়ে করা। তো মনে রাখবেন, তো আপনি যদি CSS এ বস হতে পারেন, আপনি পুরো ওয়েব ডিজাইনে বস হয়ে যাবেন। আর যদি CSS এ আপনার যদি কোনো কমতি থাকে, তাহলে ধরেন আগামী পথ আপনার জন্য বড়ই কঠিন। আপনি মনে হয় না এই সেক্টরে টিকে থাকতে পারবেন। সো আজকে থেকে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো হবে সবচাইতে গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস যা করেছি এগুলো ভুলে যান, যদি কোনো লেকিংস থাকে সব ভুলে যান, আজকে থেকে নতুন করে আবার শুরু করেন। এটা হচ্ছে একটা সুযোগ। মনে রাখবেন, CSS করতে করতে আমরা আমাদের HTML-টাকে আবার রিপিট করব। সো HTML নিয়ে এখন আর ভাবতে হবে না। আজকে থেকে যা করব তার প্রতি নজর দেন, সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করেন। সেগুলো যদি পারেন, পরবর্তী সব ক্লাস আপনার জন্য, যে কোনো ডিজাইন আপনার করা আপনার সহজ, পুরো ক্লাস আপনার জন্য সহজ হয়ে যাবে। সো মন দিয়ে দেখার চেষ্টা করেন। আজকে থেকে ভিডিওগুলো ভালো করে দেখবেন, ভালো করে প্র্যাকটিস করবেন বাসায়। সো দেখেন, আমরা এখন থেকে আমরা কি করব, স্টাইল অ্যাট্রিবিউটের কাজ করব। স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি চাচ্ছি, এতদিন পর্যন্ত আমরা কি করতে পারিনি, এই টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে পারিনি। এরকম অল টাইম এরকম কালো রঙের টেক্সট দেখেছি। আজকে থেকে আমি চাবো যে এই কালারটাকে আমরা চেঞ্জ করব। আমরা টেক্সটের কালার লাল করব, নয়তো বা নীল করব, ঠিক আছে। তারপর হচ্ছে এই দিজের কালার একরকম করব, এই H1-এর কালার আরেক রকম করব। লাইক দেখেন, এই যে এখানে এটার কালার দেওয়া হয়েছে সবুজ। তারপর হচ্ছে অন্যান্য টেক্সটের দিকে যদি যাই, দেখেন এই যে এখানে যে টেক্সট আছে এটা সাদা কালারের টেক্সট। তারপর এখানে যে টেক্সট আছে এটাও সাদা কালারের টেক্সট। তো এরকম বিভিন্ন। তারপর দেখেন এইখানে যে কালো কালার, এটা আবার কালো না, এটা আবার একটু অ্যাশ টাইপ, একটা হালকা কালার। তো এরকম বিভিন্ন কালারের কিভাবে টেক্সট আমরা ব্যবহার করতে পারি সেটা করব কিভাবে, জাস্ট স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে কালার নামে একটা প্রপার্টি নিব, যার মধ্যে লিখে দিচ্ছি রেড। লাইক ধরেন রেড, আমি এই পুরো টেক্সটটাকে কি করতে চাই, রেড করতে চাই। সো দেখেন এখন এটাকে একটা রিলোড দিচ্ছি, কালার রেড হয়ে গেল। ঠিক আছে, খুবই বেসিক একটা কনসেপ্ট। তার মানে দেখেন, স্টাইল এটাকে বলছি আমরা অ্যাট্রিবিউট, আর এর ভিতরে যে কালারটা ব্যবহার করলাম এটাকে বলছি আমরা প্রপার্টি। এই প্রপার্টির ভ্যালু হচ্ছে রেড। সো আমি আরও একটা প্রপার্টি ব্যবহার করলাম, লাইক ধরেন এখানে H1 এখানে আছে, আমি চাই H1-টাকে মাঝখানে আনতে। H1-টা এখানে আছে, আমি চাই H1-টাকে মাঝখানে আনতে। যে প্রপার্টি আমাকে লিখতে হবে সেটা হচ্ছে টেক্সট। আমি এই টেক্সটের অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে চাই। অর্থাৎ অ্যালাইন বলতে যে টেক্সটটা কোথায় থাকবে, এই টেক্সটটা এখানে থাকবে নাকি এখানে থাকবে নাকি এখানে থাকবে। সো আমি চাই এই টেক্সটটা যেন মাঝখানে থাকুক। তার জন্য যে প্রপার্টিটা লিখতে হবে সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। অর্থাৎ টেক্সটের অ্যালাইনটা হবে কোথায়, সেন্টারে। আমি চাই এই আমার টেক্সটটা কোথায় দেখাবে, সেন্টারে দেখাক। ঠিক আছে। সো এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন টেক্সট সেন্টারে চলে আসছে। আমি চাই এই টেক্সটটাকে আরও বড় করে দেখাবো। এখানে যে যতটুকু আছে H1, আমি তাকে চাই আরও বড় করে দেখাতে, অর্থাৎ লেখাটাকে আরও জুম করব। তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে এই লেখাটাকে আমরা বলছি ফন্ট, এইটার সাইজটাকে বাড়াবো, অর্থাৎ ফন্ট সাইজ আমি তাকে 50 পিক্সেল করে দিলাম। সো দেখেন এবার এটাকে একটা রিলোড দিচ্ছি। সো দেখেন টেক্সটটা আগের থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। আপনি আরও বড় করতে চান, আপনি আরও বড় করে দেন, 100 পিক্সেল লেখেন। সো আরও বিশাল বড় টেক্সট চলে আসবে। সো এজ এ স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে কি কি লিখলাম, কালার, এটা হচ্ছে একটা প্রপার্টি যার ভ্যালু হচ্ছে রেড। তাকে কোলন দিয়ে কি করা হয়েছে, শেষ করা হয়েছে। আবার নতুন করে আরেকটা প্রপার্টি ডিক্লেয়ার করা হলো, সেটা কি টেক্সট অ্যালাইন, যার ভ্যালু হচ্ছে সেন্টার। অর্থাৎ টেক্সটের অ্যালাইনমেন্টটা হবে কোথায়, সেন্টারে। তাকে আবার কি করা হয়েছে, কোলন দিয়ে শেষ করা হয়েছে। তারপর আমি চেয়েছি কি তাকে তার ফন্ট সাইজ বাড়াতে। তো তার ফন্ট সাইজটা এরকম বড় করে হবে। তার ফন্ট সাইজ আমি বলে দিয়েছি 100 পিক্সেল। সে 100 পিক্সেল বড় হয়ে গেল এবং তাকে কি করা হয়েছে, কোলন দিয়ে শেষ করা হয়েছে। সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি কাকে কি নামে ডাকছি এই জিনিসটা মাথায় রাখবেন। স্টাইল এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, যেগুলো আমরা এর আগেও ব্যবহার করেছি। লাইক আরও অ্যাট্রিবিউট হতে পারে, সেটা উইড হতে পারে। উইড নামে আমরা অ্যাট্রিবিউট দেখেছি, তাই না? তারপর হাইট অ্যাট্রিবিউট দেখেছি। তারপরে এরকম অনেকগুলো সাপোজ সোর্স অ্যাট্রিবিউট দেখেছি, যার মাধ্যমে আমরা লিঙ্ক প্রোভাইড করি, যেমন ইমেজের মধ্যে, ইমেজ ট্যাগের ভিতর। তো
অ্যাট্রিবিউটের সিনট্যাক্স অলওয়েজই এরকম, আর ভিতরে এই সিনট্যাক্সের ভিতরে আমরা যা লিখবো সেগুলো হচ্ছে সব প্রপার্টি। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা যা লিখবো কালার, এগুলো হচ্ছে পুরোটাকে প্রপার্টি বলছি। প্রপার্টির মধ্যে বিশেষ করে কালারটাকে বলছি প্রপার্টি, আর রেডটাকে বলছি এই প্রপার্টির ভ্যালু। সো বলেন এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি টেক্সট অ্যালাইনটা স্যার আরেকবার একটু দেখানো যায়? জি আমি দেখাবো, আমারটা হচ্ছে আসবো। আপাতত ট্রাই করার দরকার নেই, ঠিক আছে? আপনারা ভালো করে দেখতে থাকেন, বাসায় এগুলো ভালো করে দেখে, যেহেতু হচ্ছে না তাই দ্যাট মিনস আপনার এটা সিনট্যাক্সটি ভুল, এটা হচ্ছে মূল কথা। ওকে, জাস্ট ক্লাস ভালো করে দেখতে থাকেন। তো এখানে এতটুকু পর্যন্ত যা আলোচনা করলাম, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, আসেন এবার আমি নতুন একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি, যার মধ্যে আমি লরেমের টেক্সটগুলোকে নিয়ে আসলাম। সো সিম্পলি লরেমের টেক্সটগুলো চলে আসবে, এই যে লরেম চলে আসছে। ওকে, সো এই লরেমের টেক্সটগুলোকে আমি চাই, এই লরেমের এই টেক্সটগুলোকে আমি চাই যে ও তার লেখাগুলো অনেক ছোট, আমি তার লেখাগুলোকে বড় করতে চাই, এবং এবং এই লেখাগুলোকে আসেন লেখাগুলোকে আগে বড় করি। তাহলে যে যে কাজটা করবো সেটাকে এই যে প্যারাগ্রাফ ট্যাগ এর ভিতরে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, যার মধ্যে ফন্ট সাইজ, অর্থাৎ লেখা বড় করতে যাচ্ছি আমি, তাই না? ফন্ট সাইজ আমি তাকে বাড়াবো, লাইক ধরেন 30 পিক্সেল। সো দেখেন ফন্ট সাইজ বড় হয় কিনা। সো এটাকে রিলোড দিচ্ছি, সো দেখেন ফন্ট সাইজ বড় হয়ে গেছে, 30 পিক্সেল পেয়েছে। তারপর আমি চাই তাকে বোল্ড করতে, তারপর আমি চাই তাকে কি করতে, বোল্ড করে দিতে, যেমনটা আমরা করেছিলাম। বোল্ড করতাম আমি কিভাবে, এই যে এখানে একটা বি ট্যাগ অ্যাড করে দিতাম, তাই না? এই পুরো টেক্সটটাকে এখন আমি কি করব, এই বি ট্যাগের মাঝখানে রেখে দেবো। তাহলে কি হয়ে যাবে, টেক্সট কি হবে, আমরা HTML শিখেছি টেক্সটটা বোল্ড হয়ে যাবে, যে বোল্ড হয়ে গেছে, এটা ট্যাগের মাধ্যমে করেছি। কিন্তু আমি চাই না আজকে থেকে, যেহেতু আমরা CSS শিখতেছি, অনেক ট্যাগের কাজ আমরা CSS দিয়ে করব। সো আমি চাই এই যে বোল্ড করা কাজ, এটাকে আমি বি ট্যাগ দিয়ে করব না, আমি এটা CSS দিয়ে করব। সে বোল্ড করা কাজ হচ্ছে যে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন না, প্রপার্টির নাম কি, ফন্ট ওয়েট, ঠিক আছে? প্রপার্টিটার নাম হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড, জাস্ট বোল্ড কথাটা লিখে দেন। এবার দেখেন, আচ্ছা এই কথাটা আগে না লিখি, আগে নর্মালি রিলোড দেন, বোল্ড ট্যাগ নাই। এখন আমি জাস্ট এখানে CSS এর মধ্যে কি লিখলাম, ফন্ট ওয়েট বোল্ড, এই কথাটা আমি লিখে দিলাম। এবার আমরা এটাকে একটা রিলোড দেই, দেখেন টেক্সটগুলো বোল্ড হয়ে গেছে। দ্যাট মিন্স যে বি ট্যাগের যে কাজ, সেটা আমরা কি দিয়ে করতে পারছি, এই ফন্ট ওয়েট বোল্ডে করতে পারছি। সো আমরা HTML-এ কি করেছিলাম, একটা টেক্সটকে ইটালিক করেছিলাম। তো আমি চাই এই দেখেন দিস ইজ H1 ট্যাগ, এটাকে আমি কি করে ফেলবো, ইটালিক করে ফেলবো। সো ইটালিক যদি করতে চাই তাহলে এখানে আই ট্যাগ ব্যবহার করেছিলাম, এই পুরো টেক্সটটাকে এখন কি করব, আই ট্যাগের মাঝখানে রেখে দেবো। সো এটা আমরা HTML-এ করে আসছি। সো দেখেন এই যে বেঁকে গেছে। তো আমি চাই না তাকে এরকম ট্যাগ দিয়ে করতে, আমি চাই নর্মালি তাকে কি করব, এটা এখন নর্মাল হয়ে গেছে, এখন আমি চাই তাকে CSS দিয়ে করব। তো স্যার যে এমনি HTML এর ট্যাগ গুলোতে এমনি ইউজ হবে না স্যার CSS? আমরা নর্মালি যে বোল্ড ইটালিক যেগুলো করছি, এগুলো সাধারণত আমরা CSS দিয়েই করব, ঠিক আছে? বাট কখনো কখনো আমরা ইয়াতেও করব, HTML-ও করব, ঠিক আছে? জি স্যার। সেটা আমাদের পরবর্তীতে বুঝবো যে কখন কোনভাবে করব। এগুলা এখন মানে বলে লাভ নেই, বা এগুলো এখন বললেও কাজ হবে না। এগুলো নিজেই রিয়েলাইজ করবেন এক সময় যে এটাকে ট্যাগ দিয়ে করলে সহজ হবে নাকি এটাকে CSS দিয়ে করলে সহজ হবে, সেটা আপনি দেখবেন যে পরবর্তীতে এমনি বুঝে ফেলবেন।
ওকে, এখন দেখেন আমি চাই এটাকে সিএসএস দিয়ে কি করবো, এটাকে ইটালিক করে ফেলবো। তো সিএসএস ইটালিক করার জন্য যে অ্যাট্রিবিউটটা আছে, যে প্রপার্টিটা আছে, তার নাম হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন না কি বলেন তো? প্রপার্টিটার নাম কি? কেউ বলতে পারছেন না? স্যার এটা প্রপার্টি। প্রপার্টিটার নাম কি? ইতালি। টেক্সট ডেকোরেশন। ইতালি। ওইটা লেখা। এটা কি টেক্সট ডেকোরেশন ইটালিক? না, ইটালিক স্যার টেক্সট ডেকোরেশন স্যার বলছিলেন। টেক্সট ডেকোরেশন না, ফন্ট স্টাইল। কে পর আপনারা কেউ সব বিষয়ে জানেন না? আমি তো আশা রাখি আপনারা অনেকেই পারেন এই সমস্ত বিষয়, অনেকে আগে থেকে। ইটালিক ফন্ট স্টাইল কি হবে? ইটালিক। প্রপার্টিটার নাম হচ্ছে ফন্ট স্টাইল, ভ্যালুটা কি দেবো? ইটালিক। এবার দেখেন এই টেক্সটটা কি হয়ে যাবে? ইটালিক হয়ে যাবে। এই যে যদি ডিরেক্ট ফন্ট স্টাইল না লিখে আমরা আইডিয়া দিতাম, হ্যাঁ, আইডিও দিতে পারি, সেটা ধরেন যে আইডিয়া দিতে হবে। আমরা আইডিও দিতে পারি, বাট আমরা যেহেতু সিএসএস শিখতেছি তার মানে আমরা কি করব? সিএসএস দিয়ে করার ট্রাই আমি তো করছি। কেসে কি আমি আই ইউজ করতে পারবো, ডিরেক্ট ভাবে লিখতে হ্যাঁ, এভাবে লিখতে হবে, ওখানে আই লেখা যাবে না। আই তো হচ্ছে একটা ট্যাগ, সেটা HTML এ লিখতে হবে ট্যাগ হিসাবে। কিন্তু আমি যদি এটা চাই সিএসএস এ করতে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? এরকম প্রপার্টির মাধ্যমে লিখতে হবে যে ফন্ট স্টাইল ইটালিক। অর্থাৎ দেখেন এখন সে কি হয়ে গেছে? ইটালিক হয়ে গেছে। এখন আপনি চান যে এই পুরো কথাটাকে আপনি কি করবেন? ইটালিক করে ফেলবেন, তাহলে তাই করেন। তাহলে কি লিখবো এখানে? সেম ভাবে ফন্ট স্টাইল ইটালিক। সো এটাকে ইটালিক লিখে ফেললাম। সো এটাকে পুরো টেক্সটটা কি হয়ে গেল? পুরো টেক্সটটা ইটালিক হয়ে গেল। সো আমরা এটাও করেছিলাম যে এই টেক্সটের নিচে একটা আন্ডারলাইন নিয়ে এনেছিলাম, যেটাকে ইউটেক দিয়ে এনেছিলাম। তো সেটাকে আজকে আর ইউটেক দিয়ে আনবো না, আজকে আমরা কি করব? সিএসএস দিয়ে আনবো। তো সেটাকে আনবো টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। ঠিক আছে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তাহলে দেখেন এই কথাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। এই যে আন্ডারলাইন চলে আসছে, যেটা আমরা HTML এ ইউটেক দিয়ে করেছি। তারপর দেখেন এই যে টেক্সটটাকে আমি ফন্টটা একটু চেঞ্জ করব। ফন্ট জিনিসটা কি? আমরা ওয়ার্ড ফাইলে চলে যাই। ফন্টের সাথে যদি পরিচয় হতে চাই, এগুলো আমরা জানি, আমরা মোবাইলে অনেক সময় ফন্ট চেঞ্জ করি। এই ফন্ট শব্দটার সাথে আমরা পরিচিত। লাইক আমি এই শব্দটাকে আমি এইভাবে করে দেখা যাচ্ছে, এটা একটা আলাদা ফন্ট, মানে আলাদা একটা স্টাইলে আসছে, আলাদা ফন্টে আসছে, এটা আলাদা আরেকটা ফন্ট। তারপর এরকম করে আমরা যেই ফন্টে আমরা চাই না কেন, সেই ফন্টে আমরা কি করতে পারছি? আমাদের এই লেখাগুলোকে ওই ফন্টে নিয়ে আসতে পারছি। সো আমারও উচিত যে HTML এরকম ফন্টগুলোকে কি করতে পারা? চেঞ্জ করতে পারা। তো আমিও চাই এই লেখাগুলোকে এখন যেরকম আসছে, ডিফল্টভাবে যেরকম আসছে এরকম করে চাই না, আমি চাই লেখাগুলোকে একটু ডিফারেন্টভাবে দেখাবো। তাহলে সেই প্রপার্টিটার নাম হচ্ছে ফন্ট ফ্যামিলি। আমি চাই এই পুরো লেখাটা ফন্ট ফ্যামিলি হয়ে যাবে তাহমা। আমি একটা মুখস্থ একটা নাম বসাচ্ছি, তাহমা। সো এবার এটাকে দেখেন, এটার দিকে লেখাগুলোর দিকে খেয়াল রাখেন। দেখেন লেখাগুলো দেখতে একটু অন্যরকম হয়ে যাবে। এটাকে রিলোড দিচ্ছি। সো দেখেন এই যে লেখাগুলো একটু অন্যরকম হয়ে গেছে, অর্থাৎ ফন্ট ফ্যামিলি এখন কি পেয়েছে? তাহমা পেয়েছে। সো এরকম অনেক নাম আছে যেগুলো আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারি। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি তাহমা বাদ দিয়ে আমি মন স্পেস জিনিসটা কি দেখেন তো। সো দেখেন এখানে মন স্পেস ফন্টটা দেখতে হচ্ছে আরেক রকম। তারপর এটা ফন্ট ফ্যামিলিটা কি একই স্যার? জি, ফন্ট স্টাইল বা ফন্ট ফ্যামিলি দুটো কি একই? নো, ফন্ট স্টাইল হচ্ছে এটাকে আমরা দিয়ে কি করেছি? ইটালিক করেছি। আর ফন্ট ফ্যামিলি দিয়ে আমি কি করছি? ফন্টটাকে দেখতে অন্যরকম লুক দিচ্ছি। ঠিক আছে, সো এটাকে আমি তাহমা রাখছি আপাতত। সো এটা তাহমা হয়ে যাক। ওকে, সো এই তো এতক্ষণ পর্যন্ত যা যা দেখালাম এগুলোই হচ্ছে একেবারে মনে করেন একদম বেসিক ব্যাপার স্যাপার, যে সিএসএস এর যে অনেক কিছু করতে পারছি, যে এটাকে এখন মাঝখানে আনতে পারছি। আমি দেখেন এই টেক্সটটাকেও মাঝখানে নিয়ে আসতে পারবো। কীরকম?
মাঝখানে আনতে পারবো এটা এইভাবে করে যে মাঝখান বলতে কি, এটা শুরু হবে মাঝখান থেকে। যেমন মনে করেন আপনি ওয়ার্ডের ব্যাপারটা আসি আগে, আপনি যদি কোনো একটা টেক্সটকে অ্যালাইনমেন্ট মাঝখানে দেন, কোনো একটা টেক্সটের অ্যালাইনমেন্ট, ধরেন এই যে একটা টেক্সট, এই টেক্সটের অ্যালাইনমেন্ট কোথায় দিয়ে দিলাম? মাঝখানে। এখন বলেন আমি যখন এখানে টাইপ করব সেটা মাঝখান দিয়ে শুরু হয়ে দুই পাশে ছড়িয়ে যাবে, অর্থাৎ মাঝখান থেকে সেটা টাইপ হচ্ছে, ঠিক আছে? তারপর পরের লাইনে আসেন, আবার এটা মাঝখান থেকে শুরু হবে, আবার পরের লাইনে আসেন, সেটা আবার মাঝখান থেকে শুরু হবে। তার মানে কি, এই টেক্সটের অ্যালাইনমেন্ট কোথায় দেওয়া আছে? এখন সেন্টারে। দ্যাটস ওয়াই দুই পাশ থেকে জায়গা ছেড়ে একদম সেন্টার থেকে শুরু হবে, সেন্টার থেকে দুই পাশ থেকে ছড়াবে, যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিবে। আর যদি এটাকে এইভাবে একদম ইয়া করে দেন, পুরো টেক্সটটাকে এরকম লেফটে দিয়ে দেন তাহলে লেফটে থাকবে, যদি রাইটে দিয়ে দেন তাহলে রাইটে থাকবে, যদি সেন্টারে দেন তাহলে সেন্টারে থাকবে। সো আমাদের HTML এই জিনিসটা পারা উচিত, ঠিক আছে? তো আমরা HTML এখন এই জিনিসটা ট্রাই করবো। দ্যাট মিনস আমি চাচ্ছি এই পুরো পি ট্যাগটাকে মাঝখানে আনতে। সো এটাকে মাঝখানে আনবো, বুঝবো কী করে? যদি এই টেক্সটটা কী হয়, এরকম মাঝখান বরাবর শুরু হয়ে যেন একটা মাঝখান বরাবর যেন শেষ হয়, এরকম একটা ব্যাপার হবে, তাহলে বুঝতে পারবো এটা টেক্সট লাইন মাঝখানে হয়েছে কিনা। তাহলে দেখেন এই যে এখানে আমি আরও একটা আমরা আরও একটা প্রপার্টি অ্যাড করছি যার নাম হচ্ছে টেক্সট লাইন সেন্টার। সো দেখেন এবার পি ট্যাগটার দিকে তাকান। সো এটাকে রিলোড দিচ্ছি। সো দেখেন এই যে মাঝখান বরাবর কি হয়েছে, অর্থাৎ মাঝখান থেকে শুরু হয়ে মাঝখান বরাবর আছে, তার মানে এই পি ট্যাগের এখন কি আছে? অ্যালাইনমেন্ট সেন্টারে আছে। সো বলেন এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যা দেখালাম? জি স্যার, বুঝতে পারছি। ওকে, দ্যাটস গুড। সো এইখানে দেখেন, এইখানে যে বিশেষ যে কথাটা বলতে যাচ্ছি সেটা কি, ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে যেভাবে করে আমরা সিএসএস লিখলাম, এই সিএসএস এর একটা বিশেষ নাম আছে, এইটাকে বলা হয় ইনলাইন সিএসএস। কি বলা হয়? ইনলাইন ইনলাইন সিএসএস। অর্থাৎ যেখানেই ট্যাগ সেইখানেই আমরা কি করছি? স্টাইলিংগুলো করছি, এটাকে বলছি আমরা ইনলাইন সিএসএস। সিএসএস মূলত হয় দুই রকম, একটা হচ্ছে ইনলাইন সিএসএস আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আরেকটাও বলা যেতে পারে, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। সেটা আরেক ব্যাপার, মানে সেটা অ্যাকচুয়ালি কোনো পুঁথিগত কোনো ইয়া না। একটু লাইনে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, নিয়মিত ক্লাস করেন, ইনশাআল্লাহ আপনারা ইনকাম পর্যন্ত যেতে পারবেন। আর স্যারের হোমওয়ার্কগুলো অবশ্যই করবেন, যেসব হোমওয়ার্ক দিচ্ছেন তিনি, এগুলো কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। আমাদের মেইন টার্গেট কি, যে ফ্রিল্যান্সার হওয়া। তো একটা কাজ যে আমরা নিব সেটা কমপ্লিট তো করতে হবে, যে আমাকে একজন কাজ দিবে সেটা কমপ্লিট করবো কিভাবে, আমাদের এক্সপিরিয়েন্স থাকা লাগবে। তো এই হোমওয়ার্ক গুলোর মাধ্যমে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে, কাজের প্রতি একটা আগ্রহ বাড়বে, রীতিমতো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। জি স্যার। আমি গেলাম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে এটাকে আমরা কি বলছি? ইনলাইন সিএসএস। আর একটা পদ্ধতি আছে, সেটা কি HTML এর মতো করে যেভাবে করে ফাইল ক্রিয়েট করেছি ঠিক এরকম করে আর এনাদার একটা ফাইল ক্রিয়েট করব, সেই ফাইলের মাধ্যমে আমরা এই সিএসএসগুলোকে করব। অর্থাৎ সিএসএসগুলোকে এই জায়গায় করব না, করব এনাদার একটা ফাইলে। তো এইটাকে আমরা বলছি এক্সটার্নাল সিএসএস। তো বেসিক্যালি আজকে আপনাদের ইনলাইনই করাবো, এক্সটার্নালে আমরা নেক্সট ক্লাসে যাব। আজকে ইনলাইন এবং ইন্টারনাল দুটো জিনিস করাবো। সো ইন্টারনাল জিনিসটা কি সেটা আমি পরে দেখাচ্ছি। সো বিষয়গুলো একই রকম জিনিস, ঠিক আছে? জি, মাইক্রোসফট ওয়ার্ডে যে টাইমস নিউ রোমান ফর্ম আছে, এই ফন্ট আছে, ওই ফন্টটা কি এখানে ইউজ করা যাবে? না, এক শব্দের ফন্ট ইউজ করবেন, আর বাকিগুলো ফন্টের উপরে আলাদা একটা ক্লাস নিব। ফন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের ওয়েবসাইটের জন্য।
তো ফন্টের উপরে আপনাদের পুরো একটা ক্লাস নেওয়া হবে সামনে। আপাতত জাস্ট ফন্ট ফ্যামিলির সাথে পরিচিত হন। পরবর্তীতে আমরা দেখব আমাদের মন মতো কীভাবে করে আমরা আমাদের ফন্ট ব্যবহার করতে পারি। মনে রাখবেন, একটা ওয়েবসাইটের সৌন্দর্যের প্রধান কারণ হচ্ছে ফন্ট। ঠিক আছে, লেখাগুলো যত সুন্দরভাবে থাকবে ওয়েবসাইটটা দেখতে তত সুন্দর লাগবে। তো এই ফন্টের উপরে আলাদা একটা ক্লাস নিব। আজকে আপাতত জাস্ট এই পর্যন্তই, যে ফন্ট ফ্যামিলি প্রপার্টিটার মাধ্যমেই দেখবেন, আর কিছু করার দরকার নেই আপাতত। স্যার এই আপনার এই দিস ইজ H1 ট্যাগ, এটা আপনি সেন্টারে দিলেন, কিন্তু স্যার আমি যদি একদম মানে টেক্সটে যদি একদম টেক্সটটা সেন্টারে দিতে চাই, তাহলে স্যার ওটা তো সেন্টারে যাচ্ছে না। কোনটাকে? দিস ইজ H1 ট্যাগটা, ওটা যদি আমি পেজের একদম সেন্টারে দিতে চাই তাহলে তো যাচ্ছে না স্যার। এটা তো পেজের একদম সেন্টারেই আছে। না মানে স্যার আমি একদম মানে আমি মিডলে বলছি, মানে রো এবং কলাম দিক দিয়ে। ও আচ্ছা, এই সেন্টারে আনতে গেলে সেটা আলাদাভাবে আনতে হবে। সো দেখেন, এটা এখন বর্তমানে সেন্টারে আছে। আমি আরও একটা H1 নিচ্ছি ধরেন, আর দেখেন আমি আরও একটা H1 নিচ্ছি এর নিচে, বা এখানে H1 না নিয়ে, আচ্ছা H1ই নিই, সমস্যা নেই। আমি বলতেছি দিস ইজ অ্যানাদার H1 ট্যাগ। সো এটা সিম্পলি পি ট্যাগের নিচে আসবে এবং সেটা নর্মালি আসবে, যেভাবে ডিফল্ট অবস্থা তার সেরকমই আসবে। এখন আমি চাই এই অ্যানাদার H1টাকে আমরা কি করব, একদম এই পাশে নিয়ে আসবো, একদম এক ধাপে একদম এই রাইট সাইডে নিয়ে আসবো। তাহলে সিম্পলি এটাকে কি করব, স্টাইল অ্যাট্রিবিউটটা নিব। স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এর মধ্যে আমরা লিখে দিব যে টেক্সট অ্যালাইন রাইট। সো এটাকে এবার আমরা রিলোড দিচ্ছি, দেখেন একদম রাইট সাইডে চলে আসছে। সো আমি চাচ্ছি আবার তাকে লেফট অবস্থায় নিয়ে আসবো, তার মানে এখানে কি লিখে দিব, লেফট। সো এখানে এটাকে একটা রিলোড দিচ্ছে, সে দেখেন আবার লেফটে চলে আসছে। দ্যাট মিনস এখান থেকে আমরা কি অবজারভেশন পেলাম, একটা H1 বলেন, পি বলেন, বা যে কোনো একটা ট্যাগ বলি, সবগুলো ট্যাগ কোথা থেকে শুরু হয়, লেফট পাশ থেকে শুরু হয়, তাই না? তাহলে তাদের ডিফল্টভাবে টেক্সট লাইন কি করা আছে, লেফট দেওয়া আছে, রাইট। তার মানে আপনাকে এটাও জানতে হবে একটা ট্যাগের মধ্যে ডিফল্টভাবে কি কি জিনিস কাজ করে, তো আসেন আমরা আজকে পি ট্যাগকে রূপ দিব H1 ট্যাগে, সো দেওয়ার চেষ্টা করি। আসেন একটা পি ট্যাগ নেই, যার মধ্যে লিখছি দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। সো দেখেন ছোট্ট করে এখানে একটা পি আসবে, ঠিক আছে? আমি এখন চাই এই পিটাকে এই H1 এর মতো করে আনার জন্য। সো দেখেন আমি এই পি এর মধ্যে স্টাইল ট্যাগ অ্যাড করছি, যাকে প্রথমে আগে তার ফন্ট সাইজটা বাড়াই। সো ফন্ট সাইজ তাকে আমি দিচ্ছি আপাতত 50 পিক্সেল। দেখেন তো কত বড় হয় 50 পিক্সেল দিলে, এই প্যারাগ্রাফ থেকে বড় হয়ে যায় 50 পিক্সেলে। তো তাকে আমরা 30 পিক্সেল দিই, 30 পিক্সেল আবার এর থেকে ছোট হয়ে যায়, তাহলে আরেকটু বড় করি, 40 পিক্সেল দিই, তাও বড় হয়ে যায়, 35 পিক্সেল দিই। ওকে, আই হোপ অলমোস্ট কাছাকাছি যেতে পেরেছি। এবার তাকে আমি কি করব, একটু বোল্ড করব। তাহলে দেখেন বোল্ড করার জন্য যে প্রপার্টিটা আছে ফন্ট ওয়েট বোল্ড, সো তাকে বোল্ড করে ফেললাম। সো দেখেন এতে বোল্ড করে ফেললাম। এখন বলেন যে এটা কি আর পি ট্যাগের মতো লাগছে? না, এটা এখন H1 এর মতো লাগছে। দ্যাট মিনস একটা H1 ট্যাগ ওর মধ্যে ডিফল্টভাবেই এই কয়টা প্রপার্টি কাজ করছে, তাহলে আছেন এবার H1 কে আমরা কি করব, H1 কে আমরা কি করে দিব, এখন পি ট্যাগের মতো রূপ দিব। তো আসেন নতুন একটা H1 নেই, H1, আচ্ছা ওই অ্যানাদার H1 কে আমরা ধরি, হ্যাঁ ওই অ্যানাদার H1 কেই আমরা কাজ করি। তো এখানে আছে থাক। এবার দেখেন তার ফন্ট ওয়েট আমি কি করে দিই, দেখেন কি করে দিচ্ছি, তার ফন্ট ওয়েট আমি কি করে দিচ্ছি, নর্মাল করে দিচ্ছি। নর্মাল মানে স্বাভাবিক অবস্থা। এবার এটাকে একটা রিলোড দেন, দেখেন পাতলা মানে চিকন হয়ে গেছে, মানে পি ট্যাগের মতো হয়ে গেছে। এবার তার ফন্ট সাইজ কমাই দেই, এবার আপনি তার ফন্ট সাইজ আপনি 15 পিক্সেল করে দেন, দেখেন প্যারাগ্রাফ ট্যাগের মতো হয়ে গেছে, এই যে প্যারাগ্রাফের মতো হয়ে গেছে।
সো এই যে বিষয়টা দেখানোর পিছনে কারণ হচ্ছে যে আমাদের জানতে হবে যে একটা নর্মাল একটা ইয়াকে, এই যে এখানে যে কিছু বাটন দেখতে পাচ্ছি, এই যে এখানে বাটন, মনে রাখবেন এটা দেখতে বাটনের মতো কিন্তু আদৌ এটা বাটন ট্যাগে না। নর্মালি এরকমটা আমরা এস্টিমেলি কি শিখেছি, এরকম দেখতে কে হয়, বাটন বাটন হয় না, বাটন ট্যাগ দিয়েই তো এরকম বাটন আনতে পারি আমরা। জি কিন্তু এবার একটু এটাকে একটু ইন্সপেক্ট করে দেখেন, এই যে এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করতেছি আমি, ইন্সপেক্ট করে দেখি, এই দেখেন সিঅল, এই দেখেন সিঅল এখানে দেখতে পাচ্ছি, এটাকে কি ট্যাগে নেওয়া হয়েছে, অ্যাঙ্কর ট্যাগে। দ্যাট মিনস এটা কোনো বাটন না, এটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ। তাহলে বলেন অ্যাঙ্কর ট্যাগকে আপনি এইচটিএমএল এ কি রূপে দেখেছেন আর এই ওয়েবসাইটে তার কি রূপ হয়েছে। সো আমরা এই জিনিসগুলো আমাদের পারতে হবে। তার মানে দেখেন মাঝে মধ্যে অ্যাঙ্কর ট্যাগকে বাটন বানাই ফেলবো, মাঝে মধ্যে প্যারাগ্রাফকেও আমরা কি করে ফেলবো, বাটনের মতো রূপ দিয়ে ফেলবো। মাঝে মধ্যে এমন আছে প্যারাগ্রাফকে আমরা ডিপ বানাই ফেলবো, মাঝে মধ্যে এমনও আছে যে একটা বাটনকে ছোট্ট একটা লেখা মানে একটা প্যারাগ্রাফ ট্যাগের মতো ছোট্ট একটা টেক্সট বানাই ফেলবো। সো এরকম আমাদের করতে হবে বিভিন্ন ডিজাইন অনুযায়ী। সো এর জন্য আমাকে এই জিনিসগুলো জানতে হবে যে বেসিক্যালি আপনার এই বেসিক ফরম্যাটগুলো যদি আপনারা জানেন বুঝেন, তাহলে আপনি এমনি বুঝতে পারবেন যে H1 এ কী কী জিনিস কাজ করছে। তাহলে এখন আমি যদি বলি H3 এর কথা যদি বলি বা H2 এর কথা যদি বলি, দিস ইজ H2 ট্যাগ। তার মানে H2 যে ট্যাগটা আছে এই ট্যাগটা কি সবই ঠিক আছে, হয়তো H1 থেকে একটু ছোট হবে, এই হবে পার্থক্য। তার মানে ফন্ট সাইজ যদি এখানে আমি 15 বা একটা H1 এ যদি 35 পিক্সেল হয়ে থাকে, তাহলে হয়তো H2 এর জন্য সেই পিক্সেলটা হবে 30 পিক্সেল বা 25 পিক্সেল, আর ফন্ট ওয়েট যা আছে বোল্ডই থাকবে। জি আমার এখানে একটা কোশ্চেন ছিল যে মানে মূলত এই ট্যাগগুলার মানে ডিফল্ট মানে সাইজটা কি রকম, মানে এটা আচ্ছা, ডিফল্ট সাইজ কতটুকু, এটা এই যে ধরেন একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, আমরা লরেম নিচ্ছি, দেখেন এই যে হলো সেই আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, এইটার ফন্ট সাইজ আপনি মেবি এটা 14 থাকে ফন্ট সাইজ আপনি এখানে 14 পিক্সেল দেন, দেখেন তো কোনো পরিবর্তন দেখতে পান কিনা। এবার এটাকে রিলোড দিচ্ছি, ছোট হয়ে যাচ্ছে, তাহলে 14 পিক্সেল না, পরে দেন ফন্ট সাইজ, এটা হচ্ছে নর্মাল সাইজ, এটাকে তাহলে আপনি 15 পিক্সেল করেন, তারপরও ছোট হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক অবস্থা আনেন আগে, তাহলে 16 পিক্সেল দেন, মেবি 16 পিক্সেলই থাকে, হ্যাঁ 16 পিক্সেল। তার মানে এই প্যারাগ্রাফ ট্যাগের যে ফন্ট সাইজ এটা আছে কত, 16 পিক্সেল। এটা আপনি এখান থেকে টেস্ট করলেন, এটা আরেকভাবে টেস্ট করা যায়, এটা আরেকভাবে আমি টেস্ট করছি, স্টাইল বাদ দিয়ে দিচ্ছি, স্টাইল আর নাই। এবারে আসেন এই যে এটাকে ইন্সপেক্ট করছি, ইন্সপেক্ট করার পরে এই দেখেন এখান থেকে এটাকে চেক দিয়ে এই যে এই লেখাটাকে টার্গেট করলাম, এই লেখাটাকে টার্গেট করার পরে এই দেখেন এই যে প্যারাগ্রাফটাকে যে পি, এই যে পি এর ভিতরে দেখেন এই যে এখানে ওদের ফন্ট সাইজ বলে দেওয়া থাকে, H1 এরটা বলে দেওয়া আছে, এইখানে ইএমটিএম থাকে তো এটা বুঝতে সমস্যা। আচ্ছা এটা একটা হিসাব, পিক্সেলের মতো একটা আলাদা একটা হিসাব, ঠিক আছে। তো যাই হোক এগুলো হচ্ছে নর্মালি যদি পিক্সেলে যদি বলি তাহলে এটা থাকে হচ্ছে আপনার 15 পিক্সেল, এটা থাকে মেবি হচ্ছে আপনার 21 পিক্সেল এরকম। তো যাই হোক ওই ডিফল্ট কতটুকু আছে এটা ওখান থেকে ওটা ইন্সপেক্ট করে দেখা যাবে। আর কি জিনিস বা এর জায়গায় অনেক সময় ইভি ব্যবহার করবে, এইচভি ব্যবহার করবে, তো অনেক রকমের প্যারামিটার আছে, তো এগুলা আমরা পরবর্তীতে দেখব। যেমন মনে করেন আমি দোকানে গিয়ে 1 কেজি ধরেন 1 কেজি আমি চাল কিনবো, আমি বলতে পারি ভাই 1 কিলোগ্রাম চাল দেন, কিংবা 1000 গ্রাম চাল দেন, কিংবা 1 কেজি চাল দেন, সবই তো একই মিনিং করে, তাই না? যদি গ্রামে বলি তাহলে 1000 গ্রাম বলবো, যদি কিলোগ্রামে বলি তাহলে বলবো 1 কিলো দিবেন। তো এরকম আর কি, যে পিক্সেল আর এর হিসাবটা হচ্ছে এরকম, জাস্ট কনভার্সন। তো 1 পিক্সেল সমান কত এটা আমাদের এটা আপনারা নেট দেখলেই বুঝতে পারবেন। যেমন 35 পিক্সেল ধরে এটা আপনারা কনভার্সনগুলো দেখা যেতে পারে যে টু পিক্সেল কনভার্ট, ঠিক আছে। এই যে অনলাইন থেকে আমরা দেখে নেই পিক্সেল টু যদি আমরা বলি যে 15 পিক্সেল বা 30 পিক্সেল, দেখেন 16 পিক্সেলে কত হয়,
লাইক এখানে আমি 16 লিখছি কনভার্ট, দেখেন 1 EM হয়, 16 পিক্সেলে 1 EM হয়। বুঝতে পারছি? তার মানে এখানে যদি আমি 32 লিখি তাহলে কত পিক্সেল হবে, কত EM হবে, 2 EM হবে। তাহলে 1 EM মানে হচ্ছে 16 পিক্সেল। এটা হচ্ছে জাস্ট একটা প্যারামিটার, মানে একটা একক মাত্র, ঠিক আছে। আর যদি বলি 5 পিক্সেল, 5 পিক্সেলকে যদি পার্সেন্টেজে বলা হয় তাহলে সেক্ষেত্রে আরেক রকম হিসাব আসবে। 6 দেখেন 6 পিক্সেলকে বলছি 1.00 EM মানে 1 EM, 7 পিক্সেলকে বলছি 1.61667, ঠিক আছে। অর্থাৎ এইটার এত পার্সেন্ট হচ্ছে এটা, সো পার্সেন্টেজ হিসাব করলে এরকম। তো এগুলা জাস্ট আপনার একক মাত্র, আপনারা যে পিক্সেল সম্পর্কে জানলেই চলবে। ওকে, তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম কাজ করার। তো আসেন একটা ছোটোখাটো কিছু তৈরি করা যাক। যেমন মনে করেন অ্যাকচুয়ালি আমরা যা শিখলাম আরও কিছু জিনিস শেখার আছে। লাইক আপনি একটা H1 নেন, কিছু একটা টেক্সট লিখলেন, গুড টেক্সট লিখলাম। এখন দেখেন এর মধ্যে স্টাইলের মধ্যে আপনি আরও কিছু, এখানে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিবেন রেড। তাহলে দেখেন কি হয়, এই দেখেন এই লেখাটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, টোটাল এরিয়া জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এটা কি আসছে, কালার রেড। আপনি এখন এই কালারটাকে এখন সাদা করতে যাচ্ছেন, তাহলে কি দেবো, টেক্সটের কালার, অর্থাৎ শুধু কালার হবে আপনার হোয়াইট। তাহলে এই কালার মিন করা হচ্ছে টেক্সটের কালার কি করে ফেললাম, এখন হোয়াইট করে ফেললাম। এখন আপনি চাচ্ছেন এই টেক্সটটাকে ধরে মাঝখানে নিয়ে আসবেন, সেটা পারবেন। তাহলে কি করব, টেক্সট লাইন সেন্টার, সো টেক্সটটা মাঝখানে চলে আসলো। আসেন এরপরে আসেন আবার পিটেক নিচ্ছি, যার মধ্যে আমরা লরেম অ্যাড করছি। এখন এখানেও আমরা কিছু স্টাইল অ্যাড করি, স্টাইল অ্যাট্রিবিউট দিলাম, যার ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব হচ্ছে আমরা গ্রিন। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন আসে কিনা, এই সেই আমাদের টেক্সট, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন। এখন বলেন যতটুকু কন্টেন্ট ততটুকু ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, যতটুকু কন্টেন্ট ততটুকুই ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। কন্টেন্ট যদি আপনি এখানে আরও বাড়ান, ধরেন আপনি এখানে লরেম আরও ডাবল করে দিচ্ছেন, লেখা আরও বাড়ালেন, তাহলে দেখবেন হাইট দিয়েও বেড়ে যাবে। দেখেন লেখা যতটুকু বেড়েছে ব্যাকগ্রাউন্ডও ততটুকু বেড়েছে। আর অলওয়েজ উইড কি পাচ্ছে, 100% বলতে এই মাথা থেকে শুরু এই মাথায় শেষ হচ্ছে, তার মানে পুরো 100% উইড জুড়ে পাচ্ছে। এটা ডিফল্ট পাবে, ঠিক আছে। যদি হাইট বলে না দেন তাহলে কন্টেন্ট যতটুকু আছে ততটুকু হাইট পাবে। যদি আমরা কোনোটার হাইট বলে না দেই তাহলে কন্টেন্ট যতটুকু আছে ততটুকু হাইট পাবে। এইবার যদি হাইট আমি বলে দেই উল্লেখ করে, দেখেন এবার আমি প্যারাগ্রাফের একটা হাইট বলছি, হাইট বলে দিচ্ছি 200 পিক্সেল। তাহলে দেখেন অর্থাৎ 200 পিক্সেল হাইট পাবে। এই দেখেন 200 পিক্সেল হাইট পেয়েছে। কোন ট্যাগ, এই প্যারাগ্রাফ ট্যাগ। কত পিক্সেল পেয়েছে, 200 পিক্সেল পেয়েছে। এবার আপনি এর মধ্যে আরও লরেম অ্যাড করেন, ঠিক আছে, আরও লরেম অ্যাড করেন, অনেক লরেম অ্যাড করলাম, ঠিক আছে। এবার এটাকে রিলোড দেন, সো দেখেন সবাই 200 পিক্সেলের মধ্যে এঁটে যাচ্ছে। আমি পুরো লরেমটাকে কপি করছি, কপি করে অনেক বড় একটা টেক্সট, মানে পুরোটাই হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট। সো দেখেন হাইট বলে দিলে কি হবে, আপনি যখন হাইট বলে দিবেন তখন দেখেন হাইটের ওই হাইট যা বলবেন সেটাই কাজ করবে। এরপরও যদি কোনো টেক্সট থাকে তাহলে সেটা ওর বাহিরে চলে যাবে, আর যদি হাইট বলে না দেন, আপনি এখানে হাইটটাকে কী বলবেন না, বলে দিবেন না, হাইটটাকে বলে দিব না, তাহলে কি হবে, যতটুকু কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট এতটুকু আছে, এই যে এতটুকু আমাদের কন্টেন্ট আছে, এই এতটুকু কন্টেন্ট জুড়ে ব্যাকগ্রাউন্ডটা কাজ করবে। এই দেখেন এতটুকু কন্টেন্ট জুড়ে ব্যাকগ্রাউন্ড কাজ করছে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। এখন আসেন এই প্যারাগ্রাফের উইডটা এখন কতটুকু পাচ্ছে, 100% পাচ্ছে। আমি তার উইড আরও কমাতে চাই, উইড আরও কমাই নিয়ে আসবো। উইড কমাই নিয়ে আসলে এখন আমাকে বলেন এই টেক্সটগুলো কি করবে, আলটিমেটলি নিচে নেমে আসবে না? নিচে নেমে আসলে এটার হাইটও কি হবে, অটোমেটিক্যালি বেড়ে যাবে, কারণ আপনার হাইট নির্দিষ্ট করে বলা নাই। তার মানে কন্টেন্ট যতটুকু আছে হাইট ততটুকু পাবে। সো আমি তাকে উইড বলে দিচ্ছি। দেখেন আপাতত বলেছি 100% আছে, তো আমি তাকে একটা নির্দিষ্ট একটা পিক্সেল বলি, লাইক ধরেন 1000 পিক্সেল আমাদের উইড, 1000 পিক্সেল আমাদের উইড। সো আমি এটাকে এখন একটা রিলোড দিচ্ছি। সো দেখেন 1000 পিক্সেল উইড পেয়ে গেছে, 1000 পিক্সেল উইড পেয়ে গেছে। এবার পিক্সেল উইড কমে আসার কারণে লেখাগুলো নিচে নেমে আসছে, হাইট দিয়েও বেড়ে গেছে। বুঝতে পারছি?
জি স্যার। স্যার এখন যদি আপনি এখানে হাইট নির্দিষ্ট করে বলতেন, ওই যে আগের মতো হাইট এখন নির্দিষ্ট করে বলে দেন 200 পিক্সেল, তাহলে দেখেন 200 পিক্সেল পর্যন্ত কি পাবে, ব্যাকগ্রাউন্ড পাবে, বাকিটার ব্যাকগ্রাউন্ড পাবে না। দেখেন রিলোড দিচ্ছে না, দেখেন 200 পিক্সেল পর্যন্ত ব্যাকগ্রাউন্ড পেয়েছে, বাকিটার ব্যাকগ্রাউন্ড পায়নি। কিন্তু উইড ঠিকই পাচ্ছে, কারণ উইড তো বলেই দিয়েছেন টোটাল ট্যাগটার উইড হবে 500 পিক্সেল। সো এখানে পিক্সেল না বলে আপনি চাইলে পার্সেন্টেজ বলতে পারেন। আপনি চান যে পুরো স্ক্রিনের অর্ধেক বরাবর সে যেন থাকে, তাহলে এখানে আপনি 50% বলতে পারেন, অর্থাৎ পুরা উইডটা পাবে কতটুকু। আর হাইট আমি তুলে দিচ্ছি, হাইট আমার দরকার নেই, হাইট আমি বলতে চাই না, যতটুকু কন্টেন্ট ততটুকু হাইট পাবে। সেটাকে রিলোড দিচ্ছি। তো দেখেন এখন এই পুরো স্ক্রিনে 50% জায়গা জুড়ে কে আছে, আমাদের এই পি ট্যাগটা আছে। ঠিক তেমনি আপনি H1টাকেও কি বলে দিতে পারেন, সেমভাবে উইড বলে দিতে পারেন। সো আমি তাকে উইড বলে দিচ্ছি 50%। দেখেন উইড বলে দিচ্ছে, কাকে বলে দিলাম, H1 কে উইড বলে দিলাম 50%। তার বলেন H1 এর ব্যাকগ্রাউন্ড কতটুকু আসবে, এই সবুজ ব্যাকগ্রাউন্ড বরাবর চলে আসবে। এই যে সবুজ ব্যাকগ্রাউন্ড বরাবর চলে আসছে। আর তাহলে টেক্সটটা কি হলো, টেক্সটটা ছিল তো আগে এই জায়গায়, এখন চলে আসছে কোথায়, এইখানে। কেন আসছে, কারণ টেক্সটটা বলে দিয়েছেন টেক্সটাইল লাইন সেন্টার, টেক্সটার বলেছেন কি টেক্সটাইল লাইন সেন্টার, সে কিন্তু স্ক্রিনের সাপেক্ষে সেন্টারে আসবে না। কার সাপেক্ষে আসবে, এই H1 ট্যাগ যতটুকু, এই যে লাল ব্যাকগ্রাউন্ড যতটুকু, H1 ট্যাগ ততটুকু, এই H1 ট্যাগের মাঝ বরাবর বসবে কে, টেক্সটটা। বুঝাতে পেরেছি? টেক্সটাইল লাইন মানেই কি, টেক্সটাইল লাইন মানেই যে সেটা স্ক্রিনের মাঝখানে চলে আসা, কনসেপ্টটা ভুল। টেক্সটাইল লাইন মানে হচ্ছে ও যে ট্যাগের আন্ডারে আছে সেই ট্যাগের মিডলে থাকবে, সেই ট্যাগের সেন্টারে থাকবে। এখন আমি যদি এই টেক্সটটাকে এখন যদি টেক্সটাইল লাইন লেফট বলি, তাহলে কই যাবে, এই ট্যাগ হলো H1 ট্যাগ হলো এই লাল ব্যাকগ্রাউন্ড পর্যন্ত, H1 ট্যাগ হচ্ছে এই লাল ব্যাকগ্রাউন্ড পর্যন্ত। সো এই টেক্সটটা গিয়ে বসবে কি, এই রাইট সাইডে গিয়ে বসবে। সে কিন্তু একদম এই রাইট সাইডে এসে বসবে না, সে বসবে কি এই ট্যাগের রাইট সাইডে এসে বসবে। তাহলে আপনি এখানে এখন টেক্সটাইল লাইন বলে দেন, টেক্সটাইল লাইন রাইট। সো এবার এটাকে রিলোড দেন, দেখেন এই যে এই ট্যাগের একদম রাইট সাইডে গিয়ে বসছে। এটা বুঝতে পেরেছি আমরা? ভাই আরেকবার একটু বুঝান। ওকে, আবারও দেখাচ্ছি। এখানে পি ট্যাগ অনেক বড় দিয়ে ফেলছি, পি ট্যাগ ওকে। সো আমি আবারও দেখাচ্ছি, ধরেন এখানে আমার H3, আমি H3 নিচ্ছি, দিস ইজ H3 ট্যাগ। দিস ইজ H3। এখন কথা হচ্ছে H3 কতটুকু, এই ট্যাগের রাজত্ব কতটুকু সেটা আমার এখন জানতে হবে। H3 ওকে বা এই ট্যাগ কতটুকু জায়গা জুড়ে আছে তা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি রেড। এবার খেয়াল করেন H3 পুরো উইড জুড়ে আছে বর্তমানে, এই H3 কোথায় আছে, পুরো উইড জুড়ে আছে। এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি বুঝতে পারলাম। এখন বলেন এটাকে যদি এখন আমি এর মধ্যে এখন যদি আমি টেক্সটাইল লাইন সেন্টার ব্যবহার করি, টেক্সটাইল লাইন মানে আমি টেক্সটটাকে শুধু বলতে যাচ্ছি, তোমার অ্যালাইনমেন্ট হবে সেন্টারে, তোমার অ্যালাইনমেন্ট হবে সেন্টারে, সে সেন্টারে চলে আসছে। এই সেন্টারে আসা মানে যে মানে আপনাদের ধারণা হতেই পারে আমি এখন ব্যাকগ্রাউন্ড দিয়েছি বিধায় বুঝতে পারছেন, ব্যাকগ্রাউন্ড যদি না দিতাম তাহলে আপনারা ধরেই নিতে পারতেন যে এটা পুরো স্ক্রিনের কোথায় আসবে, মাঝখানে আসবে। তো আমরা যারা এই কনসেপ্টটা বুঝি বা এই কনসেপ্টটা এতদিন জেনে আসছি, এই কনসেপ্টটা টোটালটাই রং। কনসেপ্টটা কি, কনসেপ্টটা স্ক্রিনের সে মাঝখানে আসবে না, সে কি আসবে, উই ট্যাগের সেন্টারে আসবে, উই ট্যাগের সেন্টারে আসবে। এখন আমাদের H1 ট্যাগের উইড বলে দেওয়া নাই, এর জন্য সে উইড কতটুকু পাচ্ছে, 100% পাচ্ছে। উইড কতটুকু পাচ্ছে, পুরো স্ক্রিন জুড়ে পাচ্ছে। সো এখন আমি যদি তাকে উইড বলে দেই, তোমার উইড 100% না, তোমার উইড হচ্ছে 60%, তোমার উইড এই স্ক্রিনের 60%। তো দেখেন এবার আমি তাকে রিলোড দিচ্ছি, দেখেন এবার দেখেন ব্যাকগ্রাউন্ড 60% হয়ে গেছে, পুরো স্ক্রিনের 60% হয়ে গেছে। আর টেক্সটাইল লাইন বলা ছিল সেন্টার, এই 60%-এর সেন্টারে আছে কে, এই টেক্সটটা। ওকে,
সো এখন আপনাদের আরও কিছু দেখাই। এই টেক্সট কি আছে পুরো উইড জুড়ে পেয়েছে। আমি যদি উইড বলে না দেই তাহলে কি পাবে? 100% পাবে। সিম্পলি উইড যদি বলে না দেয় তাহলে 100% পাবে। সিম্পলি আবারও বলছি, উইড যদি বলে না দেয় তাহলে সে কতটুকু পাবে? উইড কতটুকু পাবে? 100% পাবে। যদি হাইট বলে না দেই তাহলে উইড ট্যাগের ভিতরে কন্টেন্ট যতটুকু আছে হাইট ততটুকুই পাবে। দুটা কনসেপ্ট মাথার মধ্যে বসায় ফেলেন, ঠিক আছে? এই দুটা জিনিস প্রজেক্ট করতে গেলে খুব বেশি কাজে দিবে। কিছু কিছু ট্যাগ ডেফল্টভাবে তাদের উইড কতটুকু থাকে? 100% থাকে। আসেন এবার কিছু ট্যাগ নিয়ে আলোচনা করি। একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, যার মধ্যে লিখে দিচ্ছি রিড মোর। সো দেখেন আমি এই যে এখানে একটা টেক্সট লিখলাম, কি লিখলাম? রিড মোর, ঠিক আছে? এই রিড মোরের এখন দেখেন রিড মোরের নিচে কি আসছে? নিচে কি আসছে? এটা একটা আন্ডারলাইন, তাই না? তো আমরা কিছুক্ষণ আগে একটা সিএসএস প্রপার্টি দিয়ে আন্ডারলাইন আনতে পেরেছি, তাই না? এখন দেখেন সেই সিএসএস প্রপার্টি ব্যবহার করে আসেন এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করছি, যার টেক্সট ডেকোরেশন দিচ্ছি। টেক্সট ডেকোরেশন দিয়েছিলাম কি? আন্ডারলাইন। এবার তাকে আন্ডারলাইন না দিয়ে টেক্সট ডেকোরেশন নাম দিব। দেখেন কি হয়, আন্ডারলাইন চলে যাবে, অ্যাঙ্কর ট্যাগের আন্ডারলাইন চলে গেছে। তার মানে এই যে এখানে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, এই যে এখানে যে রিড মোর বা মোর শব্দটা আছে, এখানে যে আন্ডারলাইনটা নেই। কিভাবে নেই বুঝতে পারছি? নর্মালি সেটা আন্ডারলাইন ছিল, কিন্তু তাকে কি করা হয়েছে? টেক্সট ডেকোরেশন নান করে দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই তার আন্ডারলাইন চলে গেছে। স্যার আন্ডারলাইনটা কি ডিফল্ট ভাবে থাকবে? অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে ডিফল্ট ভাবে আন্ডারলাইনটা থাকবে। সেই আন্ডারলাইনটা যদি এখন রিমুভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে। তাহলে টেক্সট ডেকোরেশন নান করলে আন্ডারলাইন চলে যাবে। যদি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দেই তাহলে দেখেন সেই আন্ডারলাইন ফিরে আসবে। এই সেই আন্ডারলাইন ফিরে আসছে। ওকে স্যার লরেড টেক্সটটা আমি যদি চাই মাঝখানে কিছু লাইন কালার করতে, তাহলে কি স্যার আমার কাছে আসতেছি সে ব্যাপারে। উইডেট ব্যবহার করতে হবে? আমি আসতেছি সে ব্যাপারে, আসবো, সব ব্যাপারে আসবো ওগুলো। ওকে এখন দেখেন এইখানে দেখেন যে এতক্ষণ পর্যন্ত সব টেক্সটের কালার আসছে লাল, সরি ব্ল্যাক, কিন্তু এই যে অ্যাঙ্কর ট্যাগে যে টেক্সটটা আসছে এই টেক্সটটা কি কালার আসছে? ব্লু কালার, এটা ব্ল্যাক কালার আসেনি। তো আমার কথা হচ্ছে আমি তার এই যে এই রিড মোরের যে টেক্সটের সাইজটা, এই সাইজটাকে আমরা কি করতে পারি? ইনক্রিজ করতে পারি অন্যান্যগুলোর মতো। তো আমরা তার প্রথমে আগে তার ফন্ট সাইজটা বাড়াই। সো ফন্ট সাইজটা আমি তাকে দিয়ে দিচ্ছি 30 পিক্সেল। তো দেখেন ফন্ট সাইজ বেড়ে যাবে, এই যে ফন্ট সাইজ বেড়ে গেল। আমি চাই তার কালারটা এখন নীল আছে, আমি তাকে নীল না, আমি তার কালারটা কি করে দিব? রেড করে দিব। তাহলে কালার প্রপার্টি ব্যবহার করেন, কালার রেড। সো এবার আপনি তাকে কি করেন? একটা রিলোড দেন, দেখেন কালার রেড হয়ে গেছে। সো তার মানে তার যে কালারটা ছিল সেই কালারটা ছিল কি? ব্লু কালার ছিল। সো সেখান থেকে আমি তাকে কি করে ফেলেছি? রেড করে ফেলেছি। আমি তাকে বা রেড না দিয়ে আমি তাকে গ্রিন করতে পারি, গ্রিন করে ফেলি। সো আমি তাকে গ্রিনও করে ফেলতে পারছি। এখন কথা হচ্ছে স্যার এই যে ডিফল্ট কালার বা সাইজ, ফন্ট সাইজ গুলো এগুলো কি স্যার ব্রাউজার টু ব্রাউজার ভ্যারি করে? না, এটা অলওয়েজ ফিক্সড। এখানে নির্দিষ্ট একটা পিক্সেল দেওয়া আছে, ওই পিক্সেলটা সব ব্রাউজারেই পাবে একই রকম ভাবে। ওকে এখন দেখেন, এখন আমার জানতে হবে যেমন H1 কি? H1 এর যখন আমরা যেমন এই যে H3 তে আমি যখন ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি সে কতটুকু পেয়েছে? পুরো উইডথ জুড়ে পেয়েছে, পুরো উইডথ জুড়ে পেয়েছে। কিন্তু অ্যাঙ্কর ট্যাগের এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এই দেখেন রেড কালার দিচ্ছি পুরো কালার ব্যাকগ্রাউন্ড। এবার বলেন ব্যাকগ্রাউন্ড কতটুকু পেয়েছে? এটার ব্যাকগ্রাউন্ড কতটুকু পেয়েছে? যতটুকু টেক্সট ততটুকু পেয়েছে, যতটুকু টেক্সট ততটুকু পেয়েছে। এ কিন্তু আর 100% পাইনি। সো এখানে একটা সূক্ষ্ম বেসিক আছে, সেই বেসিকটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। সো আপাতত আপনাদের কাজ হবে যতগুলো ট্যাগ শিখলাম সবগুলো ট্যাগের এরকম ব্যাকগ্রাউন্ড দিবেন। কিরকম দেখেন আমরা কি কি ট্যাগ শিখেছিলাম, যা যা শিখালাম এই প্রপার্টিগুলাই সবগুলো ট্যাগে ব্যবহার করব। লাইক আমরা ULLI শিখেছি, ঠিক আছে? আমরা ULLI শিখেছি, যে সে আমাদের ULLI। সো আমি এই যে এখানে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে লিখছি, দেখেন লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল নান। অর্থাৎ এখানে যে লিস্টের যে স্টাইল আসছে এই স্টাইলটা আমি চাই না, অর্থাৎ
ইয়া চলে গেছে, ওই ডট ডট ভাবটা চলে গেছে। সো আমি যদি একে লিস্ট স্টাইল বলে দেই সার্কেল, তাহলে দেখবেন কি আসবে, সার্কেল, যেটা আমরা টাইপ দিয়ে করেছিলাম। এখানে যদি টাইপ বলে দেই স্কোয়ার, তাহলে দেখবেন স্কোয়ার চলে আসবে, যেটা আমরা টাইপ স্কোয়ার লিখেছিলাম। ওকে, সো আমরা স্কোয়ার রাখতে চাই। তারপর দেখেন লিস্টের যে কালারগুলো আছে, ঠিক আছে, এখানে যে কালারগুলো আছে, কালারগুলো আমি এটাকে রেড করে দিতে চাই। দেখেন কালার রেড হয়ে যাবে, এই দেখেন কালার রেড হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই কালার এইখানেও দিতে পারি আমরা, এখান থেকে কেটে আমি চেয়েছিলাম শুধুমাত্র লিস্টের কালারগুলোকে। সো দেখেন এখানে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করছি, যার মধ্যে কালার দিয়ে দিচ্ছি রেড। একটু সবাই ভালো করে খেয়াল করেন, আগে এইগুলো সহ, এই যে এই পয়েন্টগুলো সহ রেড কালার হয়েছে, এখন কারা হচ্ছে, এখন শুধুমাত্র যাকে বলেছেন সে হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র প্রথম এলাইটাকে বলেছি, দ্যাটস ওয়াই শুধু প্রথম এলাইটা কালার কিভাবে রেড। কিন্তু আপনি যখন কি বলেছিলেন, পুরো ইউএলটাকে বলেছিলেন, পুরো ইউএল তাহলে কে সেটা এখন বুঝতে হবে। তাহলে পুরো ইউএলটাকে চেনার জন্য আপনি কি করেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন রেড। সো দেখেন পুরো ইউএলটা হচ্ছে 100%, অর্থাৎ পুরো ইউএল, এই পুরো ইউএলের মধ্যে কারা আছে, এই লিস্টগুলো আছে। সো এই পুরো ইউএলের ভিতরে আপনি বলে দিলেন কালার, অর্থাৎ এই ইউএলের ভিতরে যত টেক্সট আছে সবার কালার কি হয়ে যাবে, রেড হয়ে যাবে বা গ্রিন হয়ে যাবে। তাহলে সবার কালার কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। আপনি চাচ্ছেন স্পেসিফিকলি এটাকে আপনি কি করবেন, অন্য একটা কালার দিবেন, হোয়াইট কালার দিবেন। তাহলে কি করেন, এই যে এখানে এসে স্টাইল দিবেন, স্টাইল এসে এটাকে আপনি কালার বলে দেন হোয়াইট। দেখেন শুধুমাত্র এটার কালার কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। এখন এটার আপনার জানতে হবে এলআইয়ের তাহলে ব্যাকগ্রাউন্ড কতটুকু। তাহলে এলআইয়ের একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন, কি কালার ব্যবহার করা যায়, গ্রিন কালার ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তাহলে দেখেন এলআইয়ের ব্যাকগ্রাউন্ড কতটুকু পায়, এলআইয়ের ব্যাকগ্রাউন্ড পাচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এলআইয়ের ব্যাকগ্রাউন্ড পাচ্ছে কতটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, একদম এখান থেকে কিন্তু শুরু করেনি। সো এইভাবে করে এক একটা ট্যাগের এক একটা তার স্থায়িত্ব কতটুকু সেটা দেখবেন। তারপর আসেন টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করি। টেবিল ট্যাগ নিয়ে আমরা আলোচনা করি। টেবিল ট্যাগ নিয়ে আমরা পড়েছিলাম TR-TD, রাইট, TR-TD, ডেটা 1, ডেটা 2, ডেটা 3, ডেটা 4। ওকে, এরকম TR আমি আরও চাই। সো দেখেন একটা টেবিল তৈরি হয়ে গেছে, কিন্তু টেবিলের মধ্যে কি আসেনি, ওই বর্ডারগুলো আসেনি। তো এটাকে আজকে আমরা স্টাইল দিয়ে আনবো। স্টাইল, তোমার চতুর্দিকে আমি একটা বর্ডার চাই। দেখেন বর্ডারটা কীভাবে ব্যবহার করছে, আপাতত খালি দেখেন 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালারে একটা বর্ডার চাই। আপাতত আপনারা হুবহু এভাবে ব্যবহার করেন, বর্ডার নিয়ে পরবর্তীতে আলোচনা করব। দেখেন তার চতুর্দিকে কিভাবে আসছে, দেখেন টেবিলের চারদিকে বর্ডার আসছে, টেবিলের চারদিকে, অর্থাৎ টেবিল কি বলেছি, দ্যাটস ওয়াই শুধুমাত্র টেবিলের চারদিকে বর্ডার আসছে। এখন এই জিনিসটা আমরা করেছিলাম এইভাবে করে, এখানে স্টাইল না দিয়ে আমরা লিখেছিলাম এইভাবে করে, বর্ডার 1 দিয়েছিলাম জাস্ট। তাহলে দেখেন দুটার মধ্যে পার্থক্য আছে। যখন আমরা এভাবে অ্যাট্রিবিউট অ্যাড করছি তখন টোটালটার মধ্যে কি আসতেছে, এরকম বর্ডার চলে আসতেছে, অর্থাৎ পুরো টেবিলের চারদিকে যে বর্ডারটা আসছে এটা কোথা থেকে আসছে, সেটা এই যে এখান থেকে বোঝানোর জন্য আপনাদের জাস্ট জিনিসটা দেখানো। এখানে দেখেন যে এই যে টেবিলের চারদিকে, এই যে টেবিলের চারদিকে যে বর্ডারটা আসছে, বর্ডারটা কোত্থেকে আসছে, এই বর্ডারটার প্রপার্টিটা হচ্ছে এইটা, যেটা কিছুক্ষণ আগে লিখলাম, এই যে এইটা কাজ করেছে, স্টাইল বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। এখন দেখেন ভেতরের ডাটাগুলোর চারদিক থেকে যে বর্ডারগুলো আছে এগুলো চলে যাবে, শুধু টেবিলের চারদিকে যে বর্ডারটা আছে সেই বর্ডারটা থেকে যাবে। এখন আপনি চাচ্ছেন এই টেবিল ডেটাগুলোর চারদিকে কি আসবে, বর্ডার আসবে। তাহলে আপনি কি করবেন, এই যে টেবিলে যে ডেটা আছে এই ডেটার মধ্যে আপনি কি করে দেন, স্টাইল অ্যাড করে দেন, সেম প্রপার্টি তাকে দিয়ে দেন, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। দেখেন ডেটা 1 এর চতুর্দিকে একটা বর্ডার চলে আসবে, এই যে ডেটা 1 এর চতুর্দিকে বর্ডার চলে আসছে। তাহলে এই বর্ডারটা, এই স্টাইলটা প্রত্যেকটা টিডি এর জন্য আছে, প্রত্যেকটা টিডি এর জন্য আছে। তাহলে দেখেন প্রথম রোয়ের সবগুলোর চারদিকে একটা কি আসবে, বর্ডার চলে আসবে।
তাহলে বলেন এই যে এই টিয়ারটাই আমরা কি করে দেই, তাহলে সবার জন্য কপি করে দেই। এই হলো সে আমাদের টেবিল, এই হলো সে আমাদের টেবিলটা। তার মানে এইখানে যে আমরা শর্টকাটে জাস্ট একটা কথা লিখেছিলাম বর্ডার ওয়ান বলতে বোঝাচ্ছিল এই প্রত্যেকটা টেবিলের মধ্যে এই জিনিসগুলো কাজ করছিল, অর্থাৎ এইটা হচ্ছে তার ডিফল্ট সিস্টেম আর ওইটা হচ্ছে শর্টকাট, টেবিলের একটা শর্টকাট ওয়েতে আমরা নিয়ে আসলাম। এবার আসেন টেবিলের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, খেয়াল করেন টেবিলের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি তাকে আসেন রেড কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে দেখেন টেবিলের ব্যাকগ্রাউন্ড কতটুকু পাই, দেখেন টোটাল টেবিলের যে চারদিকটা ছিল চারদিকের কালারটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। এবার আপনি টিআর এর স্টাইল এখানেও অ্যাড করেন, স্টাইল যার ব্যাকগ্রাউন্ড কালার দেন গ্রে কালার দেন, ঠিক আছে। সো দেখেন তো কে কতটুকু পায়, এই দেখেন শুধুমাত্র টিআর গুলো কি হয়েছে, পুরা রোটা কি হয়ে গেছে, গ্রে কালার হয়েছে। সো আপনি এটাকে গ্রে কালার করতে চান, আর হলো মাঝখানেরটা নর্মাল থাকবে, এটাকেও গ্রে কালার করতে চান। কোনো এক জায়গায় ভুল করেছি মেবি, রাইট, ওকে। সো এই দেখেন এটাও গ্রে কালার হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন স্পেশালি আলাদা আলাদা ডাটা, মনে করেন আপনি ডাটা 1 এটার ব্যাকগ্রাউন্ড হবে আলাদা, তার মানে আপনি ডাটা 1 ফার্স্টের ডাটা এটাকে এই যে এখানে ধরে এখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার বলে দেন ব্লু, আর কালার অর্থাৎ টেক্সটের কালার হবে হোয়াইট, ঠিক আছে। সো এবার এটাকে একটা রিলোড দেন। সো দেখেন এই দেখেন এটার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে শুধুমাত্র ব্লু এবং টেক্সটের কালার হয়ে গেছে হোয়াইট। আপনি চাচ্ছেন এই টেক্সটের ফন্ট সাইজ আরও বাড়াবেন, তাহলে লেখেন ফন্ট সাইজ 30 পিক্সেল করে দেন। সো এটাকে রিলোড দিচ্ছি। সো দেখেন শুধুমাত্র উইটার ফন্ট সাইজ কি হয়ে গেছে, 30 পিক্সেল হয়ে গেছে। তার মধ্যে একটা ফন্ট ফ্যামিলি ব্যবহার করেন তাহমা, শুধুমাত্র এই ডেটাটাই কি হবে, তাহমা হয়ে যাবে, এই যে তাহমা হয়ে গেছে। সো এই পর্যন্ত বুঝতে পারলাম যা করলাম। তাহলে টেবিল কতটুকু হচ্ছে, টেবিলের যতটুকু উইড ততটুকু, টেবিলটাকে যদি উইড 100% করতে চান, মানে উইডটাকে যদি পুরো উইড জুড়ে আনতে চান, তাহলে এই যে টেবিলের মধ্যে যেটা আছে এখানে উইড কি করে দেন, 100% দিয়ে দেন, অর্থাৎ পুরো উইড জুড়ে থাকবে। সো দেখেন এই যে পুরো উইড জুড়ে আছে 100%। তাকে চাচ্ছেন না 50% উইড দিবেন, তাহলে কি করেন 50% লিখে দেন, পুরো স্ক্রিনের 50% উইড পাবে, পুরো স্ক্রিনে 50% উইড পাচ্ছে, এই যে এটা সমান। তার হাইট একটা ফিক্স করে দিবেন। সো দেখেন তার একটা হাইট ফিক্স করে দিচ্ছি, তার হাইট দিয়ে দিচ্ছি 500 পিক্সেল। সো দেখেন টেবিলের হাইট কত পিক্সেল পাচ্ছে, 500 পিক্সেল পাচ্ছে। বুঝতে পেরেছি? সো এইখানে আপাতত বর্ডার যেভাবে ব্যবহার করেছে আপনারা হুবহু এভাবেই ব্যবহার করেন, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তো এই বর্ডার আমি পরে আলোচনা করবো, আপাতত জাস্ট সরার মতো করে খালি বাসায় প্র্যাকটিস করবেন যা করলাম। আচ্ছা, আর কি ট্যাগ আমরা আলোচনা করেছিলাম ক্লাসে, যেমন ইমেজ নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু করা হয়নি, তাই না? আচ্ছা, ইমেজ নিয়ে কাজ করি এখন। আইএমজি ট্যাগ নিচ্ছে একটা, যে সোর্সের মধ্যে একটা ইমেজ নিয়ে আসি। আসেন এই ইমেজটাকে নিয়ে আসি, কপি ইমেজ অ্যাড্রেস। সো ইমেজটাকে কপি করে ফেললাম, দেখি এবার ইমেজটাকে দেখতে পাই কিনা। সো এই দেখেন সেই আমাদের ইমেজটা। এবার আসেন ইমেজটাকে ধরে আমরা একটু সাইজ করি। এর মধ্যে এখন আমরা কি বলে দেবো, একটা স্টাইল অ্যাট্রিবিউট এনে দেবো, স্টাইল, যার হাইট বলে দিব। ওই যে আমরা এই হাইটগুলো বলতাম কিভাবে করে, সরাসরি হাইট অ্যাট্রিবিউটের মাধ্যমে বলতাম, তো এখন থেকে আর হাইট অ্যাট্রিবিউটের মাধ্যমে বলবো না। কি বলবো, স্টাইল ট্যাগ অ্যাট্রিবিউটের মধ্যে, যার মধ্যে হাইট প্রপার্টি ব্যবহার করব। হাইট দিয়ে দিব আমি তাকে 200 পিক্সেল এবং তার উইড বলে দিব 200 পিক্সেল। সো দেখেন হাইট উইড বলে দিলাম 200 পিক্সেল, এই যে 200 পিক্সেল 200 পিক্সেল। বুঝতে পারছি? সো এটাকেও আমরা কি করে ফেলতে পারলাম, ছোট করে ফেলতে পারলাম। এখন ইমেজটাকে যদি এখন আপনি চান যে মাঝখানে আনতে হয় কিভাবে, সেই ইমেজ এখন আমরা মাঝখানে আনতে পারবো না, কারণ তার জন্য অ্যানাদার একটা বেসিক দরকার আছে, যেগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আর আলোচনা করব না। এখন আসেন, আপনার কাছে মনে হলো যে এই টেবিল ডেটার এই ডেটাগুলোকে আমি একদম মাঝখান বরাবর দেখাবো,
তাহলে কি করে দিতে পারি, এই যে পুরো যে টেবিল আছে এই টেবিলকে ধরে বলে দিব তোমার ভিতরে যত টেক্সট আছে তাদের টেক্সট অ্যালাইন হবে সেন্টার। তাহলে দেখেন এই টেবিলের টেক্সটগুলো কোথায় গেছে, দেখেন সেন্টারে চলে গেছে। এখন যদি এই টেক্সট অ্যালাইনটা যদি এখানে না বলে আপনি যদি এই যে এই টিডির মধ্যে বলতেন, এই টিডির মধ্যে বলতেন, পুরো টেবিলটাকে স্ক্রিনের মাঝখানে আনা যাবে না? পুরো টেবিলটাকে স্ক্রিনের মাঝখানে আনা যাবে, তার জন্য অ্যানাদার একটা বেসিক দরকার আছে, ওগুলো নিয়ে যখন আলোচনা করব তখন দেখব। ওকে, এখন দেখেন যে এখানে টেক্সট লাইন তো পুরো টেবিলকে বললাম, যদি এখন বলতাম যে এখন এটাকে রিলোড দিচ্ছি, আগের মতো করে ফেলি, সো এগুলো লেফটে চলে গেছে। এখন যদি আমি বলতাম শুধুমাত্র এইটাকে, এই যে লাস্ট 4 মানে 3 নাম্বার রোয়ের লাস্ট ডাটাটাকে, 3 নাম্বার রোয়ের লাস্ট ডাটাটাকে শুধুমাত্র এই ডেটাটা কি হবে, টেক্সট লাইন সেন্টার হবে। এই দেখেন শুধুমাত্র এই ডেটাটা কি হচ্ছে, টেক্সট লাইন সেন্টার হচ্ছে। আর যদি আপনি এখানে, তাহলে এখানে তো বললে তো জনকে জন বলতে হবে, মানে প্রত্যেক জনকেই বলতে হবে। তো প্রত্যেক জনকে বলার চেয়ে আপনি কি করেন, পুরো টেবিলটাকে ধরে বলেন তোমার ভিতরে যত টেক্সট আছে তাদের প্রত্যেকেরই টেক্সট লাইন কি হবে, সেন্টার হবে। তাহলে দেখুন প্রত্যেকটা টেক্সটই কি হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে। আপনি যদি এইখানে আমরা কি করেছিলাম, একটাকে বলেছি কালার হোয়াইট, তাই না, শুধুমাত্র এই টিডি এর ডাটাটাকে বলেছি কালার হোয়াইট। আপনি এই কালার হোয়াইটটা এখানে না বলে আপনি কি করেন, কালার হোয়াইট ওটা চলে যাবে, কালার হোয়াইট কি বলবেন, এই পুরো টেবিলে এসে বলে দিবেন, এখানে কালার হোয়াইটটা বলে দেন। তাহলে বলেন কি ঘটনা ঘটবে, সবগুলো কালার, হ্যাঁ, এই টেবিলের ভিতরে যত টেক্সট আছে সব টেক্সট কি হয়ে যাবে, সাদা হয়ে যাবে। এই যে সব টেক্সট সাদা হয়ে গেছে। আমি এখানে একটাকে বলেছিলাম তোমাদের ফন্ট সাইজ হবে 30 পিক্সেল, তো এখানে একটাকে না বলে আপনি কি করে দেন, পুরো টেবিল ট্যাগের মধ্যে বলে দেন এই কথাটা, ফন্ট সাইজ 30 পিক্সেল। তাহলে কি হবে, পুরো এই টেবিলের ভিতরে যত টেক্সট আছে সবার ফন্ট সাইজ 30 পিক্সেল হয়ে যাবে। এই যে সবারটাই 30 পিক্সেল হয়ে গেছে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তো এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আপনারা বাসায় বসে আজকে এই জিনিসগুলো দেখবেন, এই হলো আপনাদের কাজ আজকে। স্যার ইমেজ টেক্সট লাইন ইউজ করলে এটা মাঝখানে যাবে না? আচ্ছা আসেন, এটাকে আমরা এখন ইমেজের মধ্যে টেক্সট লাইন সেন্টার ইউজ করছি। এবার এটাকে একটা রিলোড দেই, দেখেন ইমেজ মাঝখানে যায় না কেন। আপনি এই যে রিড মোডটা আছে না, এই রিড, আমরা তো যেমন এই যে H3 কে টেক্সট লাইন সেন্টার দিয়েছি, তাই না, এই রিড মোডকে এখন আপনি টেক্সট লাইন সেন্টার দেন। এটা তো একটা টেক্সট নাকি, ধরে নিচ্ছি ইমেজ একটা টেক্সট না, যার জন্য এটার মধ্যে টেক্সট লাইন সেন্টার কাজ করছে না। কিন্তু অ্যাঙ্কর ট্যাগ, এই দেখেন অ্যাঙ্কর ট্যাগ, এই যে এটা রিড মোড, এটা তো একটা টেক্সট, এর মধ্যে আপনি টেক্সট লাইন সেন্টার ব্যবহার করেন। এবার এটাকে কন্ট্রোল এ সেভ করেন, এবার এটাকে একটা রিলোড দেন, দেখেন এই রিড মোডও মাঝখানে যাচ্ছে না। তাহলে বলেন টেক্সটে তো যাওয়ার কথা স্যার কমসে কম, হ্যাঁ সেটা তো বর্তমান ধারণা অনুযায়ী তাই হওয়ার কথা, যে এটা যাওয়ার কথা কিন্তু সে যায়নি। সো এর মধ্যে একটা বেসিক আছে যেগুলো নিয়ে পরবর্তী ক্লাস আলোচনা করব। পরবর্তী ক্লাস হবে পুরোটাই হলো বেসিকের ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে। সো আপনারা আজকে বাসায় কাজ হচ্ছে এই যে যা করলাম, এইগুলাই করবেন বাসায়, ঠিক আছে, এই জিনিসগুলাই। আপনি সাবলাইম টেক্সট 2 নাম্বার ভার্সন না 3 নাম্বারটা ইউজ করেন? কি সাবলাইম টেক্সটের ভার্সন কত? আচ্ছা, সাবলাইম টেক্সট 3, আমারটা 3। আপনার এটা কি রেজিস্টার্ড? হ্যাঁ রেজিস্টার্ড। আর এই শর্টকাটগুলো আমাদের একটু শেখাই দিলে ভালো হতো। আপনি যে মুছে ফেলেন আবার অটোমেটিক চলে আসে, এগুলো কিভাবে আনেন? ও আচ্ছা, এগুলো নিয়ে বলবো। আপাতত শর্টকাট যদি শিখি আমরা, তাহলে দেখা গেছে যে এই যে আজকে এরকম প্রবলেম হবে যে আমি ফন্ট টু ওয়েট মানে বোল্ড করতে যাচ্ছি, প্রপার্টিটার নাম মনে আসতেছিল না। সো এই প্রবলেমগুলো হবে। তো এই জিনিসগুলা মানে শুরুর দিকে আমরা আগে নিজে টাইপ করব, একদম নিজ হাতে টাইপ করব, স্পেলিংগুলো দেখবেন ঠিক মানে মেমোরাইজ হয়ে যাবে এবং প্রপার্টিগুলো মুখস্থ হয়ে যাবে। আর যদি শর্টকাট ইউজ করি তাহলে জিনিসগুলো ভুলে যাব আমরা।
আর মনে থাকবে না, কারণ হচ্ছে এই জিনিসগুলো আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসে র কোড করতে হবে, সেখানে আমাদের কোনো সাজেশন দেখাবে না। তো দেখা যাচ্ছে সামনে একটা কোড করতে গিয়ে আপনাকে 14 বার নেটে গিয়ে খুঁজতে হবে যে এইটার প্রপার্টিটা জানি কী ছিল, স্পেলিংটা কী ছিল। সো এখন থেকে সেই অভ্যাসটা করেন, এখন শর্টকাট ইউজ করেন না। তো শর্টকাট যখন দরকার হবে তখন আমি আলোচনা করব শর্টকাট নিয়ে, বাট এখনো সেটা হয়নি, সময় হয়নি। স্যার সাবলাইন টেক্সটটা স্যার আনরেজিস্টার্ড হলে তো স্যার কোনো সমস্যা নাই না স্যার? না, আনরেজিস্টার্ড হলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? জি স্যার। ওকে। আর তাছাড়া আপনারা নেটে একটু ঘাটলেই পাবেন যে সাবলাইন টেক্সটটাকে কীভাবে রেজিস্টার করা যায়। দেখবেন যে অনলাইনে অনেক কোড দেওয়া আছে, আমিও ওই অনলাইন থেকে দেখেই কোড অ্যাপ্লাই করেছি, কাজ করেছে। স্যার রেজিস্টার করলে কি হয়? রেজিস্টার করলে কিছুই হয় না, বারবার ওই পারচেজ কথাটা আসবে না, এই সুবিধা, এছাড়া কিছু না, বাকি সব ফ্যাসিলিটি নর্মালি কাজ করবে। জি স্যার, এটা খুব ঝামেলা করে স্যার। এটা হয়তো হঠাৎ 1-2 বার আসবে, ঠিক আছে? তো এটাই বললাম, তো এটা আপনারা একটু নেটে দেখেন, ঠিক আছে? এখন আমি দেখেছি, এখন আমার কাছে কোডটা যে কোথায় আছে আমি নিজেও জানি না, ঠিক আছে? সাবলাইন টেক্সট ডিসক্লোজ করে দিয়েছে স্যার লাইসেন্সের ওইটা। আচ্ছা দাঁড়ান দেখি আমার এখানে আছে কিনা সাবলাইনের। আচ্ছা এই যে লাইসেন্স কোডটা দেখেন, এটা কাজ করে কিনা। একদম হুবহু যেভাবে আছে এইভাবে করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আমি টেক্সট ফাইলটা পাঠিয়ে দিচ্ছি আপনাদের, ইয়াতে পাঠাচ্ছি, ফেসবুকে আপলোড করে দিচ্ছি আমি। স্যার অনেক সময় কম্পিউটার অ্যাক্টিভ উইন্ডোজ নামে একটা থাকে, মানে মেসেজ টাইপের থাকে, ওইটাও কি স্যার মানে কোনো ডিস্টার্ব করে নাকি স্যার এমনি জাস্ট শো? না, ওইটা আপনার উইন্ডোজের এক্সপায়ারি চলে গেছে, মানে আপনার উইন্ডোজের মেয়াদ চলে গেছে, যার জন্য ওটাকে আবার নতুন করে রেজিস্টার করতে হবে। এটাও একটা সিস্টেম আছে। এটা হচ্ছে যে আপনারা কেএমএস ডাউনলোড করবেন। কেএমএস এই জিনিসটা জি স্যার, আমি একবার করেছিলাম, বাট এটা আবার আসতেছে। হ্যাঁ, আবার করতে হবে, প্রতি 6 মাস পর পর এটা আসবে, ওটা 6 মাসের জন্য মেয়াদ থাকে। জি স্যার। ওকে, কেএমএস দিয়ে ওটাকে আবার রেজিস্ট্রি করে নেবেন। এই যে এই যে এটাই মনে হয়, না এটা না, এটাই মেবি, এটা করার সময়, হ্যাঁ এটাই। আপনি এটা কম্পিউটার করবেন, কম্পিউটারের যে ডিফল্ট যে উইন্ডোজ ডিফাইন্ডার আছে ওটা বন্ধ করে নেবেন, বন্ধ করে নিয়ে কাজ করবেন, এবং ইন্টারনেট বন্ধ রাখবেন ওই সময়। স্যার এই ফাইলটা একটু শেয়ার করা যায় নাকি অনলাইনে পাবো? না, এটা আমি শেয়ার করে দিচ্ছি, আমি আপলোড দিয়ে দিচ্ছি। এটা কাজ করবে কিভাবে এটা আমি বলে দিচ্ছি। এই যে এখানে হেল্পে যাবেন, হেল্পে যাওয়ার পর এই যে এখানে আমার এখানে রিমুভ লাইসেন্স আসছে, তো আপনার এখানে থাকবে লাইসেন্স, এই কথাটা থাকবে। তো এখানে ক্লিক করার পর একটা পপ আপ আসবে, ওই পপ আপে জাস্ট কি করবেন, ওই টেক্সটটা ডিরেক্টলি কপি পেস্ট করে দিবেন, ডিরেক্টলি যা আছে কন্ট্রোল এ দিয়ে কপি করবেন, কন্ট্রোল এ দিয়ে মার্ক করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। স্যার এটা কি লাইফ টাইমের জন্য হয়ে যাবে? হ্যাঁ, একবার করলেই এটা হয়ে যাবে। এটা হচ্ছে সাবলাইন টেক্সট 3 এর ক্ষেত্রে, ঠিক আছে? আমার এখানে যেটা আছে এটা হচ্ছে সাবলাইন টেক্সট 3, রাইট? 2 আছে, বাট 3 তে আমি এটা অ্যাপ্লাই করেছি। মানে স্যার আপডেট, যেটা আপডেট ভার্সন, এখন আপডেট ভার্সন এটা। জি, কি ব্যাপার, ইয়াতে আপলোড হয় না, ফেসবুকে টেক্সট ফাইল আপলোড হয় না? স্যার এই যে এই কেএসএম এটা কোথাও আপলোড হবে না স্যার, এটা আপনাকে গুগল ড্রাইভের মাধ্যমে দিতে হবে, লিংক শেয়ার করে। স্যার হোয়াটসঅ্যাপে দেওয়া যায় স্যার? হোয়াটসঅ্যাপে যাবে না, এটা হচ্ছে ভাইরাস, মানে সব জায়গায় ভাইরাসের মতো শো করবে, তো এজন্য কেউ এটা নিবে না। আচ্ছা, আমি এটা ড্রাইভে আমি এটা ড্রাইভে আপলোড দিচ্ছি, এটা অনলি গুগল ড্রাইভে আপলোড করে লিংক শেয়ার করলে হবে। আমি ড্রাইভে আপ করে দিচ্ছি।
স্যার এটা কি ওই যে উইন্ডোজ লাইসেন্সের ক্ষেত্রেও কাজ করবে? না হ্যাঁ হ্যাঁ, এটা উইন্ডোজ লাইসেন্স এবং ওই যে আরেকটা না মাইক্রোসফট অফিস ওইটার ক্ষেত্রেও কাজ করবে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুব ঝামেলায় ছিলাম এটা নিয়ে। এটা ব্যবহার করা খুবই ইজি, কিন্তু ডাউনলোড করাটা একটু টাফ। যে কোনো জায়গা থেকে ডাউনলোড করা যাবে না, কিন্তু এগুলো কিন্তু মানে সবসময় পাইরেসি ফাইলটাই বেশি থাকে। তো কেএমএস আমার কাছে যেটা আছে এটা ভালো, এটা ফাইলটা ভালো, মানে এখানে কোনো এক্সট্রা কোনো হিডেন কোনো অ্যাপস নেই। ওইটা ইনস্টল করলে শুধুমাত্র ওইটাই কেএমএসটা ইনস্টল হবে। এটা তো স্যার ওই যে আমাদের ডিফেন্ডারটা অফ করে নিয়ে করলেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। ওকে স্যার এক্ষেত্রে ফায়ারওয়ালটা তো কোনো ঝামেলা করবে না স্যার? না, পরে পরে ওইটাকে অ্যাক্টিভ করে আবার ফায়ারওয়ালটা আবার করে দিবেন, অন করে দিবেন, মানে উইন্ডোজ ডিফেন্ডারটা অন করে দিবেন। জি স্যার। তাহলে আর কোনো ঝামেলা হবে না। জি, আপনাদের ড্রাইভে আমি আপ করে দিয়েছি। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার যখন অর্ডার লিস্টে 1 2 3 4 যে নাম্বারগুলো আসে ওগুলোকে বোল্ড করতে পারছিলাম না, অনেক ট্রাই করেছি, তো ওটা কি কোনোভাবে না, বোল্ড ওইটা করা যাবে? ওইটা বোল্ড করা যাবে না, ওইখানে কোনো কিছু করা যাবে না। ওইখানে আপনি নর্মালি এরকম ফন্ট স্টাইল আমরা ব্যবহারই করি না, এরকম সরি লিস্ট স্টাইল আমরা ব্যবহারই করি না। আমরা অল টাইম দেখবেন লিস্ট স্টাইল নান করেই রাখবো। এই যে আমরা লিস্ট অলওয়েজ এই টাইপের ব্যবহার করি, মানে এখন বলা চলে এই টাইপের লিস্টিংয়ের কাজই বেশি। ঠিক আছে? জি স্যার। ওকে। তো আজকে প্রেজেন্ট হবে না? জি, প্রেজেন্ট নিব। আপনাদের লাস্ট ক্লাসে আমি পুরো এইচটিএমএলটাকে ক্লোন করতে বলেছিলাম, যে আমরা যতগুলো এইচটিএমএল শিখেছি সেগুলো একটার মধ্যে ইনক্লুড করতে, মানে সবগুলোর অ্যাপ্লাই সেখানে করবেন। তো সেটার উদ্দেশ্য ছিলই হচ্ছে এটার জন্য যে সিএসএস ক্লাসে সেগুলো যেন অ্যাপ্লাই করতে পারি। তো যারা যারা জমা দেননি তারা ফার্স্ট ক্লাস থেকে শুরু করে গত ক্লাস লাস্ট ক্লাস পর্যন্ত যতগুলো এইচটিএমএল প্রপার্টি নিয়ে আলোচনা করেছি সবগুলো ওখানে আনবেন, এবং তার মধ্যে আজকে যে সমস্ত বেসিক যে প্রপার্টিগুলো শিখালাম সেই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? করে করে আউটপুট চেক করবেন যে আউটপুট কি আসে। মনে রাখবেন, আমাকে কোশ্চেন না করে আপনি আপনার কোডকে কোশ্চেন করবেন। অর্থাৎ আমাকে যে কোশ্চেনটা করতে যাচ্ছেন যে ভাইয়া আমি ইমেজে টেক্সট অ্যালাইন সেন্টার ব্যবহার করতে চাই, আপনি নিজে অ্যাপ্লাই করে দেখবেন, ওখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেখবেন ওটা কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে মনে মনে সে কোশ্চেনটা রেখে দিবেন যে ভাইয়া ইমেজে এটা কাজ করে নাই, বা অমুক ট্যাগে এটা কাজ করে নাই, বা আবার অমুক ট্যাগে এটা ঠিকই কাজ করেছে। তো এই যে কোশ্চেনগুলো এগুলো জমা করে রাখেন, এগুলোর অ্যান্সার আগামী 1-2 ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। স্যার আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের আমার একটু প্রবলেম হয়েছে। যখন আমি লিস্ট আইটেমে আমি অ্যাঙ্করটা আমি যখন অ্যাড করি, আমি যখন কোনো লিংক অ্যাড করছি, তখন দেখা যাচ্ছে যে পরের যে আমার লিস্টটাতে সেম জিনিসটা অটোমেটিক্যালি মানে কপি হয়ে যাচ্ছে, বাট আমি ওটা চাচ্ছি না। আমি চাচ্ছিলাম যে মানে যেমন আমি যদি ফলের নাম আমি অ্যাড করছি এবং ফলের ছবিটা আমি যদি অ্যাড করছি, তখন পরের যে লিস্ট আইটেমটা আসছে সেখানে স্যার সেম জিনিসটা কপি হয়ে যাচ্ছে। স্যার এটার সলিউশন কি স্যার? আপনি সেম জিনিস কপি করছেন, দ্যাটস ওয়াই কপি হয়ে আসছে। লাইক স্যার আমি অ্যাসাইনমেন্টে আমি জমা দিয়েছি স্যার, ওইটা জাস্ট আপনি যদি একটু চেক করতেন ভালো হতো স্যার। কি নাম আপনার? স্যার চন্দন সাহা। কি নাম? ক্লাস চন্দন সাহা, ক্লাস নাম্বার 04। 4 নম্বর ক্লাসে? জি স্যার, যে নেস্টেড লিস্টের যেটা। জি স্যার। আচ্ছা, চন্দন শাহ। জি স্যার। জি, এটাতে প্রবলেম হচ্ছে?
যেমন স্যার আমি লাস্ট আমি অরেঞ্জটা আপনি দেখেন অরেঞ্জটাতে ওখানে করলে যে এটা হবে মানে অরেঞ্জের পিকটা আসবে। আমি যদি বাসে যদি স্যার ক্লিক করছি তাও অটোমেটিক্যালি তাই আসছে এবং ভেহিকলস আমি কিছু অ্যাড করিনি বাট ভেহিকলসটা অটোমেটিক্যালি ওই অরেঞ্জের পিকটাই আসছে কিন্তু আচ্ছা আমি স্যার দেখেন, ভেহিকলস আমি কোনো কিছুই করিনি। ওকে আমি আপনার ড্রাইভে যে লিঙ্কটা দিয়েছেন আমি সেটা নামাচ্ছি। ভুল করেছেন ওই জি জায়গায়। স্যার। এইখানে হচ্ছে যে ঘটনাটা ঘটেছে আপনি সেম মানে মেবি সেম কোডের মধ্যে করেছেন। দেখেন HTML এটা ওপেন হবে না। আচ্ছা আপনারা একটু জিপ করে পাঠাবেন। এখন এই যে এই ফাইলটা সরাসরি HTML পাঠিয়েছেন, এই ফাইলটাকে প্রথমে সে জিপ করবে। স্যার আমি জিপ করেছিলাম এটা আমি। জিপ করেই দেখা গেছে ডাউনলোড করতে হবে। তো আপনারা যারা ফাইল আপলোড করবেন অল টাইম জিপ করে আপলোড করবেন, তাহলে টাইমটা বাঁচবে। জি স্যার। স্যার আমার তো গত 2 দিনের অ্যাসাইনমেন্ট মিস হয়েছিল, তো আজকে তো স্যার হোমওয়ার্ক দিলেন হচ্ছে HTML এর টোটাল পার্ট এবং আজকের CSS টা। তো আমি যদি স্যার এই একটার ভিতরে সব করে দেই তাহলেই তো হয়। ঠিক আছে করে দেন। ওকে স্যার, থ্যাংক ইউ। সরি। হ্যাঁ বলেন, এই যে ভেহিকলসে কি হয়েছে আপনার? স্যার এখানে অরেঞ্জের যে লিংকটা আমি দিয়েছিলাম ওখানে গুগলে গিয়ে আমি অরেঞ্জের একটা পিক আমি ওইখানে মানে ওইটার যে অ্যাড্রেসটা আমি লিংকটাতে আমি অ্যাড করেছি বাট ভেহিকলস স্যার অটোমেটিক্যালি কিভাবে যেন চলে আসছে স্যার এটা। আচ্ছা ভেহিকলস অরেঞ্জে আমি আপনি কিছু এটা অ্যাড অ্যাড করিনি। করেছেন জি স্যার। আর ভেহিকলসটা ক্লিক করেন স্যার ওইটাতে স্যার সেম অরেঞ্জের পিকটাই আসছে। আচ্ছা সেম ফাংশন। ভাইয়া প্রেজেন্টটা নিলে ভালো হয়, যাওয়া লাগতো। কমেন্ট করে দেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনাকে 2 দিন আগে নক করেছিলাম যে আমাকে যেন সকালের ব্যাচে দেয়া হয়। স্যার আজকে আমি ফার্স্ট জয়েন করেছি। ফেসবুক যে গ্রুপ কি এখনো নাকি করা হয়নি। আর আমার ওই যে স্যার যে ডক একটা ফাইল পূরণ করতে হয় না, নাম তারপর রোল নাম্বারের যে এন্ট্রিটা করতে হয় সেটা করা হয়নি এখনো। আজকে যেহেতু ফার্স্ট জয়েন করেছি তাই। আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপের ডেসক্রিপশনে গিয়ে চেক করে দেখেন, ওখানে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে ওটা ফর্ম ফিল আপ করে আসেন। দেখেন অ্যাটেন্ডেন্স ফর্ম নামে একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করেন। তারপর ওখানে ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জি স্যার। ওইখানে জয়েন রিকোয়েস্ট পাঠান।
স্যার জয়েন রিকোয়েস্ট দিয়েছি, কাইন্ডলি অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা প্রবলেমটা অনেক আজব লাগতেছে। জি স্যার, আমার কাছে এটা ডিফল্ট প্রবলেম টাইপের লাগছে, এই জন্য স্যার অনেক টাইম গেছে আমার এটা পিছনে। এরকম তো হওয়ার কথাই না। ফার্স্ট অফ অল জি স্যার। এটা যেহেতু আপনি পুরো আলাদাভাবেই করেছেন, স্যার এই জিনিসটা কি আলাদা করে চেক করে দেখছেন মানে হ্যাঁ। দুইটা অন হয় কিনা, দুই ধরনের লিংক কিনা? এইখানে ঘটনা যেটা ঘটছে যে এইখানে তারা আলাদা, এই যে এই অরেঞ্জ থেকে ভিকেলস তারা সম্পূর্ণ আলাদা, কিন্তু ভিকেলসে কি করে সে পাচ্ছে সেই লিঙ্কটা? স্যার এরকম আমারটাও হয়েছিল, পরে আমি চেক করাই ঠিক হয়েছে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা মানে আগে যখন আমি ফর্ম ফিল আপ করেছিলাম তখন দিয়েছিলাম, বাট স্যার এখন তো আমার ওটা কারেন্টলি মনে নাই রেজিস্ট্রেশন নাম্বারটা। ইনস্ট্যান্ট তাহলে স্যার আমি 00 দিয়ে কি ফিল আপ করবো, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা খুঁজে পর আপনাকে আবার দিয়ে দিব? জি 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 তাই জি করেন। স্যার, তাহলে আমি 00 দিয়ে ফিল আপ করছি। আচ্ছা জি স্যার। স্যার আমি ফর্ম ফিল আপ করেছি। আচ্ছা স্যার এই সেম প্রবলেমটা যদি আমি বিস্টের ক্ষেত্রে আমি যদি ডিআর এ এর কোন একটা পিক আপলোড করছি, তো স্যার নেক্সট এর যে লিংকটা সেটা তো স্যার সেম প্রবলেমটা দেখা যাচ্ছে। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা এটা হচ্ছে আলাদা ইউএল, এটা হচ্ছে আলাদা ইউএল, গুড। এই ইউএল এর ভিতর একটা এলআই, ওকে। আপনি নেক্সট ক্লাসে এটা আমাকে বলবেন, আমি এটা ইয়া করে দেখবো না, আমি নিজে এটা কোড করবো না আপনাদের সামনে, তখন দেখবো না কি প্রবলেম হয়। অ্যাকচুয়ালি এখানে আমি প্রবলেম ফাইন্ড করতে পারছি না। ওকে জি স্যার। স্যার এটা কি স্যার সাবলাইম টেক্সটের কোনো ডিফল্ট কোন প্রবলেম হতে পারে? না 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 না, এখানে সামহাউ কোনো একটা কোডিংয়ের কোনো একটা প্যাটার্নে ভুল আছে যেটা আমার চোখে এখন পড়ছে না, যার কারণে এটা এরকম হচ্ছে। এরকম হওয়ারই কথা না, ঠিক আছে? যদি অনলাইন টেক্সট এডিটরে কি স্যার ট্রাই করে দেখা যায় স্যার এটা? ওখানেও সেম আসবে। আপনার যদি কোডিং প্যাটার্ন এটা থাকে, এটা আপনার টেক্সট এডিটরে কোনো সমস্যা না। এটা সমস্যা যদি হয়ে থাকে তাহলে কোডিং প্যাটার্নের সমস্যা। সো এটা আমি করে দেখব পরে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, কোড কোনোদিন ভুল করবে না, ভুল করলে আমরাই করব, আমাদের কোড লেখায় ভুল হবে। আপনি তাকে যা করতে বলবেন সে তাই করবে। জি স্যার।
স্যার কেএমএস ফাইলটা কি স্যার প্রোভাইড করেছেন? কি ফাইল? এই কেএমএস এর যে একটা বলছিলেন একটা ফাইল দিবেন। না, কেএমএসটা দেইনি। ওকে স্যার। কেএমএসটা লাগবে? জি স্যার, একটু প্রয়োজন ছিল, ওটা হচ্ছে না ভালো মতো কোথা থেকে। স্যার কেএমএস ফাইলটা কি উইন্ডোজ অ্যাক্টিভেট করার জন্য? উইন্ডোজ, মাইক্রোসফট। আচ্ছা দেখেন, এই যে আমার মাইক্রোসফটটা এখন অ্যাক্টিভেট নাই, প্রোডাক্টটা অ্যাক্টিভেশন ফেইল্ড। ঠিক আছে, তো আমি এটাকে অ্যাক্টিভ করছি এখন। কিভাবে করে অ্যাক্টিভ করতে হয় দেখেন, উইন্ডোজ ডিফাইন্ডার, সরি এটা না, কি ব্যাপার, আমার এই সেটিংসগুলো চেঞ্জ হলো কি করে? এখন করা যাবে না। এগুলো ইউটিউবে আছে স্যার, ইউটিউব থেকে দেখে নিতে বলেন, আর আপনি দরকার নেক্সট ক্লাসে শিখাই দিন। কিছু সেটিংসের পরিবর্তন দেখতে পাচ্ছি, ওগুলো আমার পরে দেখতে হবে, এখন করা যাবে না। আমি আপনাদের জাস্ট ইয়াটা করে দিচ্ছি, ফাইলটা আপলোড করে দিচ্ছি। ভাইয়া আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন, আমি গ্রামের বাড়িতে আইছি তো, মানে ঝামেলা যায়, নেট থাকে না, এই দেশে বিভিন্ন। ও আচ্ছা আচ্ছা। আর ভাইয়া আমি ওই এই রেজিস্ট্রেশন ফর্ম, ওই যে একটা ফর্ম দিলেন না, ওইটা ফিল আপ করছিলাম, কিন্তু আমি তো রেজিস্ট্রেশন ওই পুরাতন যে রেজিস্ট্রেশন ওই নাম্বার ওইটাই দিয়েছি, সমস্যা হবে ভাইয়া? পুরাতন বলতে খেয়াল করেন, মানে পুরাতন বলতে মানে আগে একটা কোর্স ইনকমপ্লিট করে রাখছিলাম আর কি, করছিলাম, আপনি বললাম না যে আমি এই ব্যাচে নতুন। ও আচ্ছা আচ্ছা। এই ব্যাপারে আপনার পুরানটা হবে কি না এটার ব্যাপারে নসি স্যারের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে? আর আপাতত এখানে ক্লাস কন্টিনিউ করেন, সমস্যা নেই। জি ভাই। ওকে ওকে, রোল 2, রোল 2, রোল 3, রোল 3 প্রেজেন্ট স্যার। রোল 4, রোল 5, জি স্যার, রোল 5 প্রেজেন্ট। 6, রোল 6 প্রেজেন্ট স্যার। 7, রোল 7,
8 Rule 8 present, sir. 9 ও আচ্ছা, আপনাদের যে জিপ ফাইলটা আপলোড করেছি সেটার কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া আছে, সেটার একটা পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা হচ্ছে 1 2 3 4 5। পাসওয়ার্ড দিয়ে নিন, আনজিপ করতে গেলে পাসওয়ার্ড চাবে। ওকে, রোল 9 রোল 9 10 Rule 10 present, sir. 11 7 স্যার, স্যার রোল 7 আছে স্যার। স্যার গত ক্লাসে স্যার ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে স্যার ছিলাম না স্যার। ঠিক আছে, রোল 11 রোল 12 রোল 12 প্রেজেন্ট স্যার। 13 14 15 16 Roll 15 present. 17 18 18 19 রোল 18 প্রিন্ট কিরকম কি বলেন স্যার? রোল 19 প্রেজেন্ট। 20 রোল 20 প্রেজেন্ট স্যার। 21 ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না, হসপিটালে গেছিলাম। 21 23 24 25 স্যার 23 মেসেজে প্রেজেন্ট দিয়েছেন। আচ্ছা 23 25 26 26 present sir. 27 27 present. 29 29 present sir. 30 30 31 31 স্যার রোল 11 is present sir. নেটওয়ার্ক বাফারিং করতেছিল। ঠিক আছে, রোল 31 32 33 32 present. Okay, 33 present. Okay, 34 স্যার 34 প্রেজেন্ট স্যার। 30 ক্লাসও প্রেজেন্ট ছিলাম স্যার। আচ্ছা 35 35 প্রেজেন্ট স্যার। 36 36 37 36 present, sir. Okay, 37 37 আছে। 39 39 কেউ প্রেজেন্ট দিয়ে গেলে একটু জানা। 36 present, sir. 39 প্রেজেন্ট, 36 প্রেজেন্ট দিয়েছি। 30 40 রোল 40 প্রেজেন্ট স্যার। 40 লাস্ট ক্লাসে ছিলাম কিন্তু সম্পূর্ণ। আচ্ছা ঠিক আছে। 41 42 44 45 46 স্যার 41 41 দিয়েছি। 45 46 47 present। 48 48 49 50 52 50 52 52 present. 54 54 present sir. 55 57 57 58 present। 59 61 61 62 62 present. 63 63 65 66 present।
63 স্যার 63 ওকে 67 ভাই 66 প্রেজেন্ট ভাইয়া 66 প্রেজেন্ট হ্যাঁ 66 প্রেজেন্ট দিয়েছে 67 68 ভাই 61 ছিল 55 প্রেজেন্ট স্যার কত 65 স্যার 65 61 জি প্রেজেন্ট দিয়েছে আপনি 67 68 69 স্যার রোল 2 প্রেজেন্ট ওকে আর কেউ বাকি আছে রোল 14 পেজে হ্যাঁ আমি একটু ফর্ম ফিল আপ করেছি একটু এন্ট্রিটা আপনি সময় করে দিন ভাইয়া কি নাম স্যার জান্নাতুল ফেরদৌসী জান্নাতুল ফেরদৌসী আপনার রোল 69 মনে রাখবেন জি স্যার ভাইয়া জি আমি হচ্ছে D24 ব্যাচের 79 এটা D24 ব্যাচের কিনা না এটা 23 ও আমি ভুল ব্যাচে আসছি ওকে আর কেউ বাকি আছে ওকে আপনারা লিভ নিতে পারেন ক্লাস আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম